সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ফ্রি ক্লাসে এবং একই সঙ্গে বিব্রেইনারের পক্ষ থেকে সবাইকে আহ, শুভেচ্ছা এবং স্বাগতম। আহ, আমাকে ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ারলি আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। অনেকে গুড ইভিনিং জানিয়েছো, সালাম দিয়েছো এবং অনেকে আদাব জানিয়েছো। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে আদাব। আহ, তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তাহলে হচ্ছে আমি আমার ক্লাসটা পুরোদমে শুরু করতে যাচ্ছি। ভাইয়া ক্লিয়ার, রিয়া বলেছে ক্লিয়ার, এবং আরো কয়েকজন একটু কমেন্টে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এবং দেখা যাচ্ছে ভাইয়া, গুড ইভিনিং ভাইয়া, থ্যাংক ইউ। জি ক্লিয়ার, ওকে ওকে। সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আজকের এই ক্লাসটা জাতিসংঘ এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার উপর। সুতরাং এই ক্লাসটির কিন্তু গুরুত্ব আসলে অনেক, মানে এই জন্যই বলবো কারণ আন্তর্জাতিক পার্ট যে আমরা পড়ি সেখানে কিন্তু আহ, মানে দুই একটা প্রশ্ন যে এসে থাকে সেটি কিন্তু এই আন্তর্জাতিকের এই জায়গাটা থেকে, বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থাগুলো থেকে। সুতরাং আজকের এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমি যে বিষয়টি একটু বলতে চাই সেটি হচ্ছে তোমরা ক্লাসটিকে ছড়িয়ে দাও। আজকের ক্লাসটি তোমরা বেশি করে শেয়ার করো, যেন করে হচ্ছে অনেকেই এই ক্লাসটিতে যুক্ত হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আজকে যে বিষয়গুলো আমি দেখাবো সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন চলে আসবে, মানে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। মানে আন্তর্জাতিক বিষয়াবলীর আন্তর্জাতিক সহযোগিতাপূর্ণ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা কোন জায়গাগুলো থেকে মানে যারা পরীক্ষায় প্রশ্নপত্র করে তারা কোন জায়গাগুলো থেকে হচ্ছে আন্তর্জাতিকের প্রশ্ন করে সেটি কিন্তু একটা মানে অভিজ্ঞতালব্ধ ব্যাপার। তো সেই অভিজ্ঞতার বিষয়গুলো শেয়ার করব। তো আমার মনে হয় যে তোমরা আজকের ক্লাসটি শুরু থেকেই তোমরা উপভোগ করবা। ওকে, তো তোমাদেরকে একটু আমি জানাই যে হচ্ছে তোমরা কে কোথায় থেকে দেখছো একটু জানাবো আমাকে। কে কোথায় থেকে দেখছো একটু জানাও তো। অনেকে সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কে কোথায় থেকে দেখছো দু একজন জানাও দেখি, তাহলে হচ্ছে আমি মোটামুটি একটা ধারণা নিয়ে শুরু করে দিব। অল ক্লিয়ার, আরজিনা আক্তার বলেছে অল ক্লিয়ার। জান্নাতুল মাওয়া বলেন ভাইয়া। রিমা তালুকদার সে বলেছে ক্লিয়ার, এবং হচ্ছে অনিকা ফাতেমা সেও বলেছে ক্লিয়ার। আচ্ছা, আমি একটা বিষয় এর মধ্যে তোমাদেরকে বলি। গত যে হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে কিন্তু আন্তর্জাতিকের এই জায়গা থেকে, যে জায়গাটা থেকে প্রশ্ন হয়েছে, মানে বিগত বছরের প্রশ্ন, সেটি কিন্তু তোমাদের হচ্ছে এসেছে হচ্ছে হু থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। ওকে, সো সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল এরকম। আমি সর্বাগ্রে গুরুত্ব দিয়েছিলাম সার্ক, বিমস্টেকের দিকে এবং হচ্ছে জাতিসংঘের বিষয়গুলো থেকে। তো সেখান থেকে প্রশ্ন এসেছে। আহ, অনেকে, হ্যাঁ অনেকে জানাচ্ছ সুনামগঞ্জ, তারপরে হচ্ছে কুড়িগ্রাম, বরিশাল, রাজবাড়ী, নাম আমি নিচ্ছি না কারণ অনেকেই জানাচ্ছ কে কোথা থেকে দেখছো। সো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও, ময়মনসিংহ থেকে দেখছো। ঠিক আছে, আমাদের আজকের যে ক্লাসের মূল যে হচ্ছে টপিক সেটি হচ্ছে জাতিসংঘ। এই টপিকের নাম হলো জাতিসংঘ এবং হচ্ছে আন্তর্জাতিক সংস্থা সমূহ। এবং আন্তর্জাতিক সংস্থা আমরা সব পড়বো না, আমরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো পড়বো। আমার এখানে পরিচয় দেওয়া আছে, আমি আবু সাইদ সিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং দীর্ঘদিনের সাধারণ জ্ঞান পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে আমি হচ্ছে প্রেজেন্ট করতে চাই। ওকে, আমরা আজকে জাতিসংঘ জাতিসংঘ একটু ভালো মতো পড়বো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। জাতিসংঘ, এটি, এই জাতিসংঘটা মূলত আসলে কি? এই জাতিসংঘ হচ্ছে যে মানে মানে গোটা পৃথিবীর সব থেকে বড় একটি হচ্ছে সংস্থা। এবং এটি কি করে? এটি গোটা পৃথিবীব্যাপী স্বাধীন যে দেশসমূহ রয়েছে, যেই দেশগুলো এই জাতিসংঘের সদস্য, সেই দেশগুলোর মধ্যে প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে শান্তি স্থাপন করে। কি স্থাপন করে? শান্তি স্থাপন করে। এটা লিখতে হবে না, একটু জাস্ট শোনার জন্য আমি বলছি। শান্তি স্থাপন স্থাপন করে। আরেকটি ব্যাপার হচ্ছে যে কি করে? বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ লেগে গেলে তারা সমাধানের জন্য কাজ করে। ঠিক আছে, বেসিক্যালি 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, তখন আন্তর্জাতিকভাবে মানে সবাই মিলে একত্রিত হয়ে, বিশেষ করে বিশ্ব লিডার যখন তখন যারা ছিলেন, সবাই মিলে একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়। সেটি কি?
যে গোটা পৃথিবীব্যাপী যুদ্ধ বিগ্রহ কমিয়ে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা এমন ইনক্লুসিভ পৃথিবী গড়তে চাই যেখানে সব মানুষ কি হবে, শান্তিতে থাকবে। তার জন্য কি দরকার? একটা সংগঠন তৈরি করা দরকার, একটা সংস্থা তৈরি করা দরকার, এবং সেই সংস্থা এবং সংগঠনের নামটি আসলে জাতিসংঘ। তো জাতিসংঘ তৈরির পেছনে অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো কারণ আছে, সেগুলো তোমাদের আসলে পরীক্ষায় বেসিক্যালি মানে আসবে না। তো যে বিষয়গুলো আসবে আমি সেই বিষয়গুলো নিয়ে আসলে তোমাদের সাথে আলোচনা করতে চাই, কারণ জাতিসংঘ নিয়ে যদি আমরা কথা বলি 2-3-4 ঘন্টা হচ্ছে কথা বলা যাবে, অনেক কথা। তো এত কথা কি তোমাদের আসবে? আসবে না। যে জায়গাগুলো থেকে প্রশ্ন হবে আমি শুধু ততটুকুই পড়াতে চাই। তো তোমরা তাহলে আমার কথায় মনোযোগী হও, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়। এটি হলো 1945 সালের 24 অক্টোবর। 24 অক্টোবর জাতিসংঘ কি হয়? প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে তোমরা একটা জিনিস বুঝো তো, 1945 সালের 24 অক্টোবর যে জাতিসংঘের প্রতিষ্ঠা মানে শুরু হলো, এবার প্রশ্নটা কিভাবে করবে? জাতিসংঘ কবে যাত্রা শুরু করে? 1945 সালের 24 অক্টোবর। তারিখটা এই জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে জাতিসংঘ দিবস কবে। তাহলে এই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। কি বলা হয়? জাতিসংঘ দিবস। আচ্ছা, এবার কোন কোন গুলোতে হচ্ছে তোমাদের গিট্টু বেঁধে যায় সেটা একটু ক্লিয়ার করে ফেল। এই যে 24 অক্টোবর না, ঠিক 24 সেপ্টেম্বর বাংলাদেশ, 24 সেপ্টেম্বর এমন একটি তারিখ, সেই তারিখে বাংলাদেশ এই জাতিসংঘের সদস্য হয়েছিল। তো 24-এর সাথে একটা মিল আছে না? ভালো করে বুঝো। কিন্তু আমি কিন্তু সামগ্রিক বিষয় পড়াবো না, পড়াতে গেলে অনেক সময় চলে যাবে। যে জায়গাগুলোতে গিট্টু বাঁধে, যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়, সেই জায়গাতে আজকে কিন্তু আমি হাত দিব। 24 অক্টোবর, তাহলে তোমরা এর সাথে একটু মিলায় পড়ো। আমি এই জায়গায় আসবো, আমি এর সাথে কি কি মিল রেখে পড়ানো যায় সেই জিনিসটা দেখাচ্ছি। এই 24 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর 1974, এই যে তারিখটা 24 সেপ্টেম্বর, এটা কিন্তু অক্টোবর না, ভালো করে বুঝো। আমি বলেছি 24 অক্টোবর, 24 অক্টোবর কিন্তু আমি কি বলেছি দেখো, এই 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘের জন্মদিবস এবং এই জন্য বলা হয় জাতিসংঘ দিবস। আর 24 সেপ্টেম্বর 1974 কি, 24 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের সদস্য লাভ করে বাংলাদেশ। তাহলে যদি তোমাদের কখনো প্রশ্ন হয় যে কোনটি জাতিসংঘ দিবস, 24 অক্টোবর থাকবে ক নম্বর অপশনে, খ নম্বর অপশনে থাকবে 24 সেপ্টেম্বর। যেহেতু এই দুইটা ডেট তোমরা ফ্রিকুয়েন্টলি বারে বারে মনে রাখতে চাবা, দেখা যাবে 24 অক্টোবরের জায়গায় 24 সেপ্টেম্বর দাগাবা এবং 24 সেপ্টেম্বরের জায়গায় 24 অক্টোবর দাগাবা। এই ভুলটা যেন তোমাদের না হয়, এই ভুলটা হলে কিন্তু ঝামেলায় বেঁধে পড়ে যাবা। তাহলে 24 সেপ্টেম্বর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে 1974 সালে। তাহলে আমরা বলবো বিডি। বিডি মানে কি? বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে, জাতিসংঘের সদস্য লাভ করে, সদস্য পদ লাভ করে। কি পদ? সদস্য পদ লাভ করে। ওকে, এই জন্য এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি? খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি আমাকে একটা তথ্য দিতে পারবা? বলো তো 1999 সালের কত তারিখে, 1999 সালের কত তারিখে ইউনেস্কো থেকে কি, ইউনেস্কো থেকে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এই তারিখটি কি তোমরা জানো? এই তারিখটি কি তোমরা জানো? একটু বলো তো আমাকে। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, যদিও এটার সাথে রিলেটেড না, কিন্তু তোমাদের গুলায় যেতে পারে, এই জন্য আমি বলতেছি। একটু বলো তো। গুড। তাসমিমারা শশী, সে বলেছে 17ই নভেম্বর। গুড, খুবই দারুণ বলেছো, 17ই নভেম্বর। দারুণ। এই যে এই তারিখগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বারে বারে ভুল হয়। আমি কেন এই 17 নভেম্বরটা জাতিসংঘ পড়াতে গিয়ে জিজ্ঞেস করলাম বলো তো? এই জন্য বললাম, মানে কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে কিছু প্রশ্ন আসে ফ্রিকুয়েন্টলি, ওগুলাই বারে বারে ঘুরে ফিরে আসে। সুতরাং আমি যদি অনেকগুলো তারিখ পড়াই, একবারে 100টা তারিখ পড়াই দিলাম, সেখান থেকে আসলো না, তাহলে কিন্তু হলো না। আমি যেখান থেকে প্রশ্নগুলো হয় বেসিক্যালি এইটার সাথে সাথে রিলেশন রেখে পড়াই যাব। তাহলে এই দুটো তারিখ যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে যে এখানে অনেকেই বলেছো 1999 সালের 17ই নভেম্বর লিপু মজুমদার এবং হচ্ছে যে আরিফা আক্তার এবং হচ্ছে যে আফিয়া জারিন এবং হচ্ছে যে সিদ্রাতুল, হ্যাঁ, এবং হচ্ছে যে পার্থ,
এটা সবাই উত্তর করেছে 17ই নভেম্বর 1999 সালে, যা মানে বাংলাদেশের যে মানে আমাদের যে বাংলা ভাষা সেটিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। সেই জায়গায় আমি আসবো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলেছি, 210 জন এই মুহূর্তে আমাকে ওয়াচিং করছো এবং তোমরা আমার ক্লাস দেখছো, তোমরা ক্লাসটিকে ছড়িয়ে দাও। তাহলে 3টা তথ্য আমরা গুরুত্বপূর্ণ পেলাম। আমি সাইটে আরো তথ্য দিলাম, আমি কিন্তু এই জায়গাটা এখনো ফাঁকা রেখেছি। আমি সাইটের কিছু তথ্য একটু জানাতে চাই তোমাদেরকে। সেটি হচ্ছে যে 17ই নভেম্বর খুবই ইম্পর্টেন্ট তথ্য। 17ই নভেম্বর 1999 সালে বাংলা ভাষাকে, কি ভাষাকে, বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। কি দেয়? স্বীকৃতি দেয়। স্বীকৃতি কে দেয় ভাইয়া? দেয় হলো ইউনেস্কো। কে দেয়? ইউনেস্কো দেয়। তাহলে এতটুকু যদি তোমরা জানো, এখান থেকে কিন্তু তোমাদের খুব এই প্রশ্নটা কিন্তু হয়, এগুলোই ঘুরে ফিরে আসে, এই প্রশ্নগুলোই আন্তর্জাতিকের জায়গা থেকে ঘুরে ফিরে আসে। তাহলে আমরা 24 অক্টোবর পড়লাম এবং 24 সেপ্টেম্বর পড়লাম। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ যাত্রা শুরু করে। কোথায় থেকে যাত্রা শুরু করে এটা তোমাদের পরীক্ষা আসবে না, তোমাদের যা আসবে তাই আমি দিচ্ছি, মানে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়লাম। সেটা হচ্ছে 24 অক্টোবর জাতিসংঘ দিবস, 1945 সালে 24 অক্টোবর যাত্রা শুরু করে। ওকে ফাইন। এবং এই জন্য আমরা বলবো এটা জাতিসংঘ দিবস। আর 24 সেপ্টেম্বর কেন ইম্পর্টেন্ট? 1974 সালে 24 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বুঝছো? এটা এই জন্য 24 সেপ্টেম্বর 24 অক্টোবর যেন গুলিয়ে না ফেলে। আরেকটি হচ্ছে কি 17ই নভেম্বর 1999 সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এবার তোমরা আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো, সেটা কি? সেটা হলো যে কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে অলরেডি স্বীকৃতি দিয়েছে? কোন দেশ ইতোমধ্যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এই প্রশ্নটা কেউ বলতে পারবা? যেহেতু ভাষা সম্পর্কে একটু এসেছি, একটু বলো তো আমাকে, দেখি কে পারে। একটু বলো তো আমাকে আমাকে একটু বলো দেখি কে পারে। কমেন্টে জানাও। সিয়েরা লিওন, রাইট, সিয়েরা লিওন। এটা হচ্ছে যে সিয়েরা লিওন। কি এটা? সিয়েরা লিওন বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে। কোন দেশ? সিয়েরা লিওন স্বীকৃতি দিয়েছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট, স্বীকৃতি দিয়েছে। তোমাদেরকে একটা জিনিস একটু আমার মিস্টেক হয়ে গেছে, সেটি দেই। এটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। হ্যাঁ, এটা একটু ঠিক করে নাও। সরি, আমি এখানে একটু মিস্টেক করেছি। 17ই সেপ্টেম্বর মাসটা ঠিক হবে, বাট 24 না, সরি, এইটা একটু ঠিক করে নাও। এটা হচ্ছে যে 17ই সেপ্টেম্বর। ওকে, আমি কেন এই মিস্টেকটা হলো বলি। 17ই সেপ্টেম্বর 1974। 17ই সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এই 17ই সেপ্টেম্বর এবং এইখানের এই 17ই নভেম্বর, এইখানে একটু তারিখের মিল। আমি সরি, এই জায়গায় এর আগে হচ্ছে আমরা 24 অক্টোবর লিখেছি, সেপ্টেম্বর লিখেছি। এইটাকে একটু তোমরা মিস্টেকটা হয়ে গেছে, একটু ঠিক করে নাও। আমি এই জন্য বিনয়ের সাথে বলছি যে এখানে একটু মিস্টেক হয়েছে। 24 অক্টোবর লিখেছিলাম এর আগে, এটাকে একটু তোমরা হচ্ছে একটু ইরেজ করে ফেলো। 24 অক্টোবর জাতিসংঘ দিবস, কিন্তু 17ই সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এবং এই সূত্রের সাথে এই সূত্রের একটা মিল আছে। 17ই নভেম্বর 1999 সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এইটা 17ই নভেম্বর, আর এটা 17 সেপ্টেম্বর।
এই জন্য এই 17ই সেপ্টেম্বর 17ই নভেম্বর অনেকে গুলায় ফেলে এবং 24 অক্টোবর, দেখো এই অক্টোবরের পাশাপাশি কিন্তু সেপ্টেম্বর মাস, পরীক্ষায় প্রশ্ন আসবে জাতিসংঘ দিবস কবে, দাগাবার 24 অক্টোবর। পরীক্ষায় প্রশ্ন আসবে কত তারিখে বাংলাদেশ মানে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, তোমরা বলবা 17ই সেপ্টেম্বর। এই অক্টোবরের সাথে যেন সেপ্টেম্বরকে গুলায় না ফেলো, কাছাকাছি তো এই জন্য গুলিয়ে ফেলবা। এবং আমিও একটু ভুল করে ফেলেছি একটু আগে, এটা 17ই সেপ্টেম্বর 1974। এবং পরীক্ষায় প্রশ্নটা আসবে, কি প্রশ্ন আসবে সেটি হচ্ছে যে পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে কত তারিখে, মানে কোন তারিখে 1999 সালের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 17ই নভেম্বর। এই যে এখানকার 17, এই যে এই জায়গাটা 17, এই যে এই জায়গাটা 17, এই জায়গাটা 17, এই জায়গাটা 17 যেন গুলায় না ফেলো। ওইটা 17 নভেম্বর, এটা 17 সেপ্টেম্বর। আবার এই সেপ্টেম্বর এবং পাশাপাশি অক্টোবর এই দুটাকে যেন গুলিয়ে না ফেলো। আশা করি এই জায়গাগুলো থেকেই ফ্রিকুয়েন্টলি কোশ্চেন হয়, তো এখান থেকে প্রশ্ন রিপিটেশন হতে পারে। ওকে ঠিক আছে। সিয়েরা লিওন বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ রাইট, সবাই তোমরা হচ্ছে তুলতে পেরেছো। এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমি তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি, এই যে 1974 সালের 24 অক্টোবর কি হলো, জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করলো। আমি এখানে বলেছি কি 17ই সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘ বাংলাদেশকে সদস্য হিসেবে হচ্ছে নিয়ে নেয়। আমরা পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখব, সেইটা কি, সেইটা হলো তোমরা আমাকে কেউ বলতে পারবা বাংলাদেশ কততম সদস্যপদ পেয়েছে জাতিসংঘ থেকে? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? তোমরা কি একটু আমাকে কমেন্টে জানাতে পারবা বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? খুব ইম্পর্টেন্ট, এই কোন সংখ্যাগুলো থেকে প্রশ্ন হয় আমি একবার স্পেসিফিক করে দিব, আর পড়তে হবে না, মানে সংখ্যা এবং তারিখ। তোমরা আমাকে একটু জানাও তো কত নম্বর সদস্যপদ পেয়েছে বাংলাদেশ জাতিসংঘের? তিথি, তিথি শুধু বলেছে 36, নো 136, তারপর অনেকেও জানাচ্ছ রিয়া রিজভি 136, রাইট। বাংলাদেশ কিন্তু জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করেছে। তাহলে আমরা বলবো কি বিডি বাংলাদেশের, বিডি মানে কি বিডি জাতিসংঘের 136তম সদস্য। কত? 136তম সদস্য। যে জায়গাগুলো থেকে প্রশ্ন হবে আমি অতটুকু পড়াচ্ছি। বিডি বাংলাদেশের 136তম সদস্য। এবং জাতিসংঘের কততম অধিবেশনের মাধ্যমে, বাংলাদেশ কি পেয়েছে, মানে আমরা হচ্ছে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছি? তোমরা এটা বলতে পারবে কেউ? এই যে 17ই সেপ্টেম্বর 1974, হ্যাঁ এখানে কিন্তু জাতিসংঘের যে সাধারণ পরিষদের 29তম অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু হচ্ছে আমরা স্বীকৃতিটা পেয়েছি। তাহলে আমরা বলবো কি জাতিসংঘের 29তম অধিবেশনে, জাতিসংঘের 29তম অধিবেশনে, জাতিসংঘের 29তম অধিবেশনে অধিবেশনে বিডি সদস্য লাভ করে। মানে বিডি মানে বাংলাদেশ সদস্য পায় মানে কি, বা লাভ করে। তাহলে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু আমরা তথ্য লিখলাম, ঠিক আছে? 29তম সদস্য পায়। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন খুবই মানে বারে বারে পরীক্ষায় চলে আসে। বাংলাদেশের সাথে 17ই সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ তো জাতিসংঘের সদস্যপদ পেয়েছে, ঠিক এই তারিখে আর কোন দুটি দেশ মানে জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল? এই প্রশ্নটা কিন্তু বারে বারে পরীক্ষায় আসে। সুতরাং এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। সেটি কি, যে আমরা আরেকটা তথ্য পড়বো 29তম অধিবেশনে মানে কি, কার 29তম অধিবেশনে? যে জাতিসংঘের 29তম অধিবেশনে বিডির সাথে কোন দুটি দেশ, তোমাদেরকে বলেছি বিডির সাথে কোন দুটি দেশ একই দিনে সদস্যপদ লাভ করে? একটা হচ্ছে গ্রানাডা, বিডির সাথে সদস্যপদ লাভ করে, সদস্য পায় হলো যে 1 নাম্বার দাও গ্রানাডা, কি গ্রানাডা, আর 2 নম্বরে দাও গিনি বিসাউ। কি দিবা? গিনি বিসাউ। এই দুইটা দেশের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গ্রানাডা আর একটা হচ্ছে গিনি বিসাউ। গ্রানাডা এবং গিনি বিসাউ 17ই সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের সাথে তারাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে। খুবই ইম্পর্টেন্ট তথ্য,
কানাডা না, গ্রানাডা। কানাডা না, এখানে লিখেছে অনেকে যে এটা কি কানাডা না, এটা হচ্ছে গ্রানাডা। গ্রানাডা একটা দেশের নাম, লিখো যে গ্রানাডা এবং গিনি বিসাউ। এতটুকু যদি লিখতে পারো তাহলে আমাকে বলো যে ভাইয়া হ্যাঁ আমরা এতটুকু লিখতে পেরেছি। এতটুকু লিখতে পারলে আমাকে বলো যে তোমরা তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছো। সেকেন্ড, আমি আরেকবার ক্লিয়ার করাবো, লেখো, আমি আরেকবার ক্লিয়ার করাই দিব যেন তোমাদের কোনো ধরনের প্রবলেম এখানে ক্রিয়েট না হয়। আমি এটা করাচ্ছি, আমি লিখে দিচ্ছি, আমি ইম্পর্টেন্ট অনুসারে সাজাই দিচ্ছি। জাতিসংঘের কোন জায়গা থেকে প্রশ্ন হয়? জাতিসংঘের তো ভাইয়া অনেক তথ্য, এই তথ্যগুলো বিসিএস এর মানে যেভাবে ফ্রিকুয়েন্টলি আসে সেই জিনিসগুলো যদি তোমরা পড়তে চাও তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন পড়তে হবে। সুতরাং না, সব প্রশ্ন তোমাদের পড়তে হবে না, যে জায়গা থেকে প্রশ্ন হয় সেখান থেকেই তোমাদের পড়তে হবে। বই কবে দিবে এটা আমি হয়তো দ্রুতই তোমরা বই পেয়ে যাবা, তোমাদের এটা জানানো হবে। এতটুকু আরেকবার দেখো, 1945 সালের 24 অক্টোবর। কারণ কি তোমরা বলো তো 1945 সালে তোমরা একটা জিনিস দেখো, এই 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। কত হয়? কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1945 সালে শেষ হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1945 সালের 2 সেপ্টেম্বরে শেষ হয়ে যায়, ভালো করে বুঝো, মানে 1 সেপ্টেম্বর 1939 সালে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1945 সালের 2 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, বিশ্ব লিডাররা একখানে বসলেন, বসে বললেন কি আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, গোটা পৃথিবীতে আমরা শান্তি স্থাপন করতে চাই। তো কি করা যায় তাহলে? সুতরাং যেটা করা যায়, আমরা একটা সংস্থা তৈরি করতে পারি। সেটির নাম কি হয়? সেটির নাম হয় জাতিসংঘ। এবং কেন তাহলে প্রশ্ন আসবে কোন যুদ্ধের প্রেক্ষাপটে শান্তি স্থাপনের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা শুরু করা হয়, বা জাতিসংঘের প্রতিষ্ঠা তোমরা বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং সেটা এই যে আমি কিন্তু বলে দিচ্ছি 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, সেই 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু করলো। এবং জাতিসংঘ যে যাত্রা শুরু করলো, বাংলাদেশ, এই দেখো জাতিসংঘ 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ করে নিল। এবং এই বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করে। এবং জাতিসংঘের ওই 29তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ পায়। এবং বাংলাদেশের সাথে একই সাথে দুইটা দেশ সদস্যপদ পায়, গ্রানাডা এবং গিনি বিসাউ। গ্রানাডা এবং গিনি বিসাউ। তাহলে 29তম অধিবেশন গ্রানাডা, গিনি বিসাউ বাংলাদেশের সাথে সদস্যপদ লাভ করে। ঠিক একইভাবে আমরা বললাম কি 17 সেপ্টেম্বর এখানে, আর এখানে 17 নভেম্বর। 1999 সালের 17 নভেম্বর 1999 সাল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় কারা? দেয় হলো ইউনেস্কো। কারা দেয়? ইউনেস্কো দেয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা আমাকে বলো এতটুকু ক্লিয়ার হইতে পারছো কিনা? আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার। এরপরে আমরা আরো কিছু তথ্য এবার জানবো। তার আগে আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার হয়েছে। তোমরা কিন্তু আমার ক্লাসটাকে ছড়াই দিচ্ছ না। তোমরা এখন পর্যন্ত অনেকেই ক্লাসটাকে শেয়ার করোনি। আমি চাই যে তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও, যেন অনেকে ক্লাসটা দেখতে পারে এবং তাদের জন্য যেন ক্লাসটা উপকারে আসে। প্লিজ ক্লাসটা তোমরা সবাইকে তোমরা শেয়ার করো, যেন অনেকে এই ক্লাসটা দেখতে পারে। এটা তোমাদের জন্যই পরবর্তীতে ভালো হবে। তোমরা ক্লাসটা ছড়িয়ে দাও। তোমরা দিলে আমি কিন্তু ক্লাসটাকে আরো কি বলবো কন্টিনিউ করবো। কিন্তু এখন যে প্রশ্নটা পরীক্ষায় তোমাদের আসতে পারে সেটি হলো যে জাতিসংঘের সদর দপ্তর আসলে কোথায়? জাতিসংঘের সদর দপ্তর, এটার সদর দপ্তর হচ্ছে সদর দপ্তর মানে কি? এই যে অফিসটা জাতিসংঘের, এটা কোথায়? এইটা হলো তোমার হলো নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। এবং এটা হলো যে ইস্ট নদীর তীরে। কি বলবা? ইস্ট নদীর তীরে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ইস্ট নদীর তীরে, নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর ইস্ট নদীর তীরে, নিউ ইয়র্কে। একজন বলেছে যে ভাইয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের তারিখটা বলেন। সেটি হচ্ছে ভাইয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে তারিখটা, সেই তারিখটা হচ্ছে 1 সেপ্টেম্বর
1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 2রা সেপ্টেম্বর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং তারপরে 24 অক্টোবর হচ্ছে কি হয়, 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা আরেকটা জিনিস দেখবো আর কি, সেটি হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আমাদের হচ্ছে দেখা দরকার, সেটি হচ্ছে জাতিসংঘের যে মোটোটা, এটা কি, এ পৃথিবী আপনার, এটার হচ্ছে মোটো। মোটো মানে কি, মূল কথা, মূল কথা হচ্ছে এ পৃথিবী আপনার, এ পৃথিবী আপনার, এ পৃথিবী হচ্ছে আপনার, এ পৃথিবী আপনার। ওকে, মূল কথা হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে আপনার। জাতিসংঘের মূল কথা পরীক্ষায় যদি আসে যে এটার মূল কথা কি, এটা বলতে হবে যে এই পৃথিবী হচ্ছে আপনার, ইটস ইউর ওয়ার্ল্ড। এটাকে ইংলিশে বলা হয় ইটস ইউর ওয়ার্ল্ড। ওকে, ইটস ইউর ওয়ার্ল্ড, এটাকে জানা দরকার, ইটস ইউর ওয়ার্ল্ড। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটি হচ্ছে বলবে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কত এবং জাতিসংঘের মোট সদস্য কত। তোমরা আমাকে একটু কমেন্টে করো, জানাও তো জাতিসংঘের মোট সদস্য কতটা দেশ, জাতিসংঘের মোট সদস্য কতটা দেশ। তোমরা কি আমাকে একটু কমেন্টে জানাবা যে মোট সদস্য জাতিসংঘের কয়টা, এটা একটু জানাও তো, এটা একটু জানাও, জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি। একটা প্রশ্নের উত্তর দাও, জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি, একটা প্রশ্নের উত্তর দাও, জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি, দেখি তোমরা জানো কিনা। মানে আমি এমন ভাবে পড়াচ্ছি যেন সংখ্যা থেকে প্রশ্ন হলে যেন তোমাদের এই ঝামেলাটা তৈরি না হয়, কারণ এখান থেকে তোমাদের একটু মানে এখান থেকেই বেসিক্যালি প্রশ্নগুলো হয়, তাছাড়া ওইভাবে আর প্রশ্ন থাকে না। অনেকে জানাচ্ছ, তাহলে অনেকে বলতেছো 193, রাইট রাইট। তাহলে আমরা দেখো, আমরা বলবো জাতিসংঘের সদস্য, জাতিসংঘের সদস্য, জাতিসংঘের সদস্য, জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা দেশ। 193টা দেশ, এই দেশগুলো কিন্তু প্রত্যেকটাই স্বাধীন দেশ, প্রত্যেকটাই কি মানে স্বাধীন দেশ। তবে এখানের মধ্যে একটু ঝামেলা আছে, প্রত্যেকটাই কিন্তু কি স্বাধীন দেশ আমরা মনে করব, মানে কি 193টা স্বাধীন। আচ্ছা, এটা লেখার দরকার নাই, আমি একটু ক্লিয়ার করাই দিচ্ছি তোমাদের। তোমরা মনে রাখো যে সদর দপ্তর নিউ ইয়র্কের ইস্ট নদীর তীরে, ম্যানহাটন, এটা ম্যানহাটন লিখো ব্র্যাকেটে, ম্যানহাটন, ম্যানহাটন, ম্যানহাটন নিউ ইয়র্ক এবং ইস্ট নদীর তীরে। এবং মোটো, মোটো মানে মূল কথা, এটি হচ্ছে এ পৃথিবী আপনার, ইটস ইউর ওয়ার্ল্ড। আর জাতিসংঘের সদস্য হচ্ছে 193টি, জাতিসংঘের সদস্য হচ্ছে 193টি। তোমরা কিন্তু ক্লাসটাকে, আমি বলছি কি, ক্লাসটাকে তোমরা শেয়ার করে দাও, যেন আমি হচ্ছে মানে খুবই কন্টিনিউ করতে পারি তোমাদের এই ক্লাসটাকে, অনেকদিন পর্যন্ত যেন এই ক্লাসটাকে কন্টিনিউ করতে পারি। এটাকে একটু ছড়ায় দাও এবং হচ্ছে সবাই শেয়ার করে দাও। অনেকে কমেন্ট করতেছো 193, হ্যাঁ 193টা দেশ, এটা কিন্তু ঘুরে ফিরে বারে বারে কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসবে। এখন যদি বলে জাতিসংঘের মোট ভাষা কয়টা, এখন যদি বলে জাতিসংঘের মোট ভাষা কয়টা, তখন কি হবে, জাতিসংঘের মোট ভাষা যদি বলা হয়, জাতিসংঘের মোট ভাষা মানে কি, জাতিসংঘের অফিস চালাতে গিয়ে যে ভাষাগুলো ওখানে ব্যবহার করা হয়, কোন কোন ভাষায় জাতিসংঘের অফিসিয়াল কাজ চলে, জাতিসংঘের অফিসিয়াল ভাষা, জাতিসংঘের অফিসিয়াল ভাষা, অফিসিয়াল ভাষা কয়টা, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টা আমাকে জানাও তো। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা, জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা, জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। তোমরা বলো তো এই 6টা কেউ লিখতে পারবা কিনা। তাহলে কি কি, 1 নম্বরে হচ্ছে রুশ, রুশ মানে রাশিয়া, বা জানো তো এটা রুশ ভাষা মানে রাশিয়ার ভাষা। তারপরে হচ্ছে 2 নম্বরে স্প্যানিশ, স্প্যানিশ ভাষা, স্প্যানিশ ভাষা কিন্তু এখানের মধ্যে আছে। এবং 3 নম্বরে যে ভাষাটা সেটি হচ্ছে যে আরবি ভাষা, অ্যারাবিক, আরবি ভাষা কিন্তু এখানের মধ্যে আছে। তাহলে কি, রুশ 1 নম্বরে, রুশ 2 নম্বরে স্প্যানিশ, 3 নম্বরে আরবি, 4 নম্বরে হচ্ছে ইংরেজি, 4 নম্বরে হচ্ছে ইংরেজি, হ্যাঁ, এবং হচ্ছে স্প্যানিশ বা ফরাসি। 5 নম্বরে হচ্ছে চাইনিজ, চাইনিজ ভাষা। এবং
6 নম্বরে হচ্ছে ফরাসি ভাষা। ফরাসি ভাষা। তাহলে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। রুশ মানে রাশিয়ান ভাষা, স্প্যানিশ ভাষা স্পেনের এবং আরবি ভাষা, 4 হচ্ছে ইংরেজি ভাষা, 5 হচ্ছে চাইনিজ ভাষা, এটা চায়নার, 6 হচ্ছে ফরাসি ভাষা যেটা ফ্রান্সের। তাহলে এতটুকু তোমরা ক্লিয়ার কিনা? 6টা। আচ্ছা তোমরা আমাকে তাহলে আরেকটা তথ্য দাও তো, জাতিসংঘের আর কোন জিনিসটা 6টা? জাতিসংঘের আর কয়টা জিনিস 6টা? মানে যেমন হচ্ছে আমি বললাম যে 6টা হলো যে জাতিসংঘের কি বলে ভাষা, তোমরা একটু চিন্তা করো তো। আর জাতিসংঘের 6টা এমন প্রশ্ন যদি হয় সেটা আমরা উত্তর দিতে পারবো 6টা। ওকে, তাহলে তোমরা এটা লিখতে পেরেছো, এতটুকু লিখতে পেরেছো। তাহলে আমরা এখানের মধ্যে আরেকটা জিনিস দেখি, সেটি হলো জাতিসংঘটা যে বানানো হলো এটার উদ্যোক্তা দেশ কয়টা? প্রশ্ন আসবে জাতিসংঘ বানানোর, তৈরি করার উদ্যোক্তা দেশ কয়টা? জাতিসংঘের উদ্যোক্তা দেশ, জাতিসংঘের উদ্যোক্তা দেশ, জাতিসংঘের উদ্যোক্তা দেশ। উদ্যোক্তা মানে কি? যারা তৈরি করেছে, উদ্যোক্তা দেশ, যে দেশগুলো তৈরি করেছিল, উদ্যোক্তা দেশের সংখ্যা। জাতিসংঘের উদ্যোক্তা দেশ হলো ভাইয়া 4টা। কয়টা? 4টি। এই 4টির মধ্যে প্রথম যে দেশটি সেটি হলো যুক্তরাষ্ট্র। সেটি কি? যুক্তরাষ্ট্র। কি দেশ? যুক্তরাষ্ট্র। আর 2 নম্বর যে দেশটা, 2 নম্বর যে দেশটা সেটা হচ্ছে রাশিয়া। সেটা কি? সেটা হলো রাশিয়া। 1 নম্বর যুক্তরাষ্ট্র, 2 নম্বর হচ্ছে রাশিয়া। এবং 3 নম্বর যে দেশটা সেটা হলো যে তোমার যুক্তরাজ্য, যেটাকে আমরা ইংল্যান্ড বলি। যুক্তরাজ্য, যুক্তরাজ্য কি? জাতিসংঘের উদ্যোক্তা দেশ মানে যারা জাতিসংঘটাকে বানালেন সেই দেশের প্রথম তালিকায় হচ্ছে যুক্তরাষ্ট্র, 2 নম্বর হচ্ছে রাশিয়া, 3 নম্বর হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর রাশিয়া। তোমরা বলো তো 4 নম্বর দেশটার নাম কি হবে? 4 নম্বর দেশটার নাম কি বলো তো? 4 নম্বর দেশটার নাম কি বলো? 4 নম্বর দেশটার নাম হলো চায়না। কি? চীন। চীন। কিন্তু দেখো এই 4টা হচ্ছে জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র, এই 4টা দেশ হচ্ছে জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র। না না 5টা না, 5টা কি সেটাতে আমি আসতেছি। জাতিসংঘের 4 নম্বর রাষ্ট্র মানে উদ্যোক্তা দেশ কিন্তু চায়না আছে। কি কি? যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য এবং হচ্ছে চীন। এবং কি? চীন। এতটুকু তুলতে পেরেছো কিনা আমাকে বলো, আমি আসতেছি। কি 5টা, কি 6টা, কি 4টা? ফ্রান্স না, ফ্রান্স উদ্যোক্তা দেশ না, আমি সেখানে আসতেছি। উদ্যোক্তা রাষ্ট্র 4টা, উদ্যোক্তা রাষ্ট্র 4টা। হ্যাঁ, ফ্রান্স হবে না। এখানে আরেকটা বিষয় তোমরা দেখো, এই যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টা, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টা পড়ছো বলো? 6টা। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কিন্তু 6টা। কিন্তু এখানের মধ্যে একটা প্রশ্ন আসবে যে বাংলাকে জাতিসংঘ কততম ভাষা হিসেবে স্বীকৃতি দিতে চায়? বাংলাকে জাতিসংঘ কততম তাদের অফিসিয়াল ভাষা হিসেবে করতে চায়? তার মানে কি, যদি 7ম নম্বর ভাষা অফিসিয়াল কোনো ভাষা হয় জাতিসংঘের, সেটা হবে বাংলা। সেটা কি হবে? বাংলা। তাহলে এখান থেকে একটা আমরা জিনিস নেই, সেটা হচ্ছে যে বাংলাকে বাংলাকে 7ম ভাষা করতে চায়। কি করতে চায়? 7ম ভাষা মানে 7ম অফিসিয়াল ভাষা করতে চায়। করতে চায় মানে কি, এখনো হয়নি, করতে চায়। এটা হচ্ছে প্রস্তাবিত। এটা কি? প্রস্তাবিত, এখনো হয়নি। প্রস্তাবিত, এখনো হয়নি, কিন্তু এটা কি? প্রস্তাবিত। এটা হচ্ছে 7ম ভাষা করতে চায়, এটা কিন্তু হচ্ছে প্রস্তাবিত। আচ্ছা, এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রস্তাবিত। কিন্তু যদি বলা হয় অফিসিয়াল বা কার্যকরী ভাষা, মানে তোমরা একটা কাজ করবা, যদি বলা হয় কার্যকারী ভাষা কয়টা? এটা 6টা। আর যদি বলা হয় যে একদম কার্যকরী ভাষা, তাহলে বলবো 2টা। এখানে হচ্ছে দেখো 6টা হচ্ছে অফিসিয়াল ভাষা। আর যদি বলা হয় কার্যকরী ভাষা কয়টা? কার্যকরী ভাষা হচ্ছে 2টা। মানে মোট কথা সব থেকে বেশি ব্যবহৃত হয় 2টি ভাষা। বেশি ব্যবহৃত 2টি ভাষা, ব্যবহৃত হচ্ছে 2টি। সেটা হলো যে 2টি। 1 নম্বর হচ্ছে ইংরেজি, 1 নম্বর হলো ইংরেজি ভাষাটা, ইংরেজি। আর হলো 2 নম্বরে হলো ফরাসি। 2 নম্বরে কি? ফরাসি। তাহলে এই 2টা ভাষা বেশি ব্যবহৃত হয়, মানে বেশি কার্যকরী ভাষা। মানে জাতিসংঘের মোট ভাষা 6টা, 7ম নম্বর যে ভাষাটা হতে চায় বা প্রস্তাব করা হয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে বাংলা। বাংলা ভাষাটাকে 7ম ভাষা হিসেবে তারা প্রস্তাবনায় রেখেছে, বাট এখনো ফাইনাল করেনি। কিন্তু কার্যকরী ভাষা যে ভাষাটার ব্যবহার বেশি সেটি হচ্ছে ইংরেজি এবং ফরাসি।
আমার মনে হয় যে ইংরেজি এবং ফরাসি, আমার মনে হয় যে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমাকে বলো যে ভাইয়া বুঝেছি, ডান। তাহলে বলো যে ভাইয়া বুঝেছি, তাহলে বলো ডান। তাহলে আমি হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমি যেতে চাই। ফ্রান্স না, ফ্রান্স না, আমি ফ্রান্সে এখনো আসি নাই, ফ্রান্সে না, ফ্রান্সে পড়ে যাচ্ছি। ফ্রান্সে এখনো আসি নাই, ফ্রান্সে আমি পরে যাচ্ছি। ফ্রান্সে এখনো নাই, আমরা ফ্রান্সে পড়ে যাচ্ছি। এতটুকু হলে বলো যে ক্লিয়ার, ডান ভাইয়া, ওকে। তোমরা কিন্তু ক্লাসটাকে ছড়িয়ে দিচ্ছ না। আমি বলেছি যে ক্লাসটাকে তোমরা ব্যাপকভাবে হচ্ছে শেয়ার করে দাও, ক্লাসটাকে ব্যাপকভাবে শেয়ার করে দাও। আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্যগুলো জানবো। এখন তোমরা আমাকে বলো তো, আমরা নতুন একটা পৃষ্ঠায় যাই। তোমরা আমাকে বলো তো যে জাতিসংঘের নামকরণ করেছে কে? নামকরণ, দেখি এগুলোর উত্তর কে কে দিতে পারে। জাতিসংঘের নামকরণ করেছে কে? জাতিসংঘের নামকরণ করেছে কে? আমাকে একটু বলো তো, জাতিসংঘের নামকরণ কে করেছে? প্রশ্নের উত্তর দাও, জাতিসংঘের নামকরণ করেছে কে? এটা হচ্ছে রুজভেল্ট করেছে। কে করেছে? রুজভেল্ট। জাতিসংঘের নাম করেছে রুজভেল্ট। আরেকটা প্রশ্ন হয়, জাতিসংঘের হচ্ছে যে জাতিসংঘের জাতিসংঘের মোট অর্গান কয়টা? আমি কিন্তু তোমাদেরকে একটা সময় বলেছি, তোমরা বলো তো আর কোন জিনিসটার উত্তর হবে 6টা? তাহলে কি 6টা হচ্ছে জাতিসংঘের ভাষা। আমি ওই সময় একটা প্রশ্ন করেছিলাম। আরো একটা প্রশ্ন আছে জাতিসংঘের, যেটার উত্তর হলো 6। সেটি হচ্ছে জাতিসংঘের মোট অর্গান, মোট অঙ্গ, মানে মোট হচ্ছে অর্গান জাতিসংঘের হচ্ছে যে, বা কি বলবো এটারে, জাতিসংঘের অর্গান যদি বলি 6টি। জাতিসংঘের অর্গান, অর্গান মানে কি? জাতিসংঘের হচ্ছে ভাগ। আমি যদি বলি যে জাতিসংঘের কি, জাতিসংঘের হচ্ছে মোট অর্গানের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের উত্তর দিতে হবে 6। সেই 6টা কি, মানে কি কি হচ্ছে জাতিসংঘের অর্গান, সেটি যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা বলবো যে অর্গান হলো 6টি। জাতিসংঘের অর্গান 6টি। যেমন হচ্ছে 1 নম্বরে, যেমন হচ্ছে আমরা যদি বলি সাধারণ পরিষদ। কি পরিষদ? সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ কিন্তু 1 নম্বর একটা অর্গান, সাধারণ পরিষদ। ওকে। 2 নম্বর যে অর্গানটা, সেটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। সেটি কি? নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ 1 নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে যে সাধারণ পরিষদ, 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদকে বলা হয় স্বস্তি পরিষদ। পরীক্ষায় আসবে স্বস্তি পরিষদের আরেক নাম কি? তোমরা বলবা যে নিরাপত্তা পরিষদের আরেক নাম হলো স্বস্তি পরিষদ। কি পরিষদ? স্বস্তি পরিষদ। 3 নম্বর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ওসি পরিষদ। ওসি পরিষদ। এবং এই ওসি পরিষদ কিন্তু এখন বিলুপ্ত। এটার কিন্তু কাজ, এই কাজ কিন্তু স্থগিত, এটার কাজ কিন্তু এখন নাই, এটার কাজ স্থগিত। কি? এটার কাজ হলো যে স্থগিত। কত সাল থেকে স্থগিত? 1994 সাল থেকে এর কাজ স্থগিত আছে। 94 সাল থেকে এর কাজটা হচ্ছে বর্তমান থেমে আছে, এই পরিষদটা এখন কাজ করে না। 4 নম্বর যে কাজটা, 4 নম্বর যেটা 4 নম্বর হচ্ছে যে আইসিজে। আইসিজে কি? একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। কি এটা? আইসিজে। এটা হচ্ছে যে আন্তর্জাতিক 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 আদালত। আন্তর্জাতিক আদালত, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আন্তর্জাতিক আদালত, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে 4 নম্বর যেটি আমরা বলবো, 5 নম্বর যেটি আমরা বলবো, 5 নম্বর বলবো এটা হলো সেক্রেটারিয়েট। 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 আমি জাস্ট বোঝার জন্য বলছি, এগুলো যদি কেউ নাও তুলতে চাও কোনো সমস্যা নেই, কেউ যদি না তুলতে চাও তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাইয়া ডিপ্লোমা কোর্স ফি কত? এটা জানিয়ে দেওয়া হবে।
তোমরা আপাতত ক্লাসটা করো এবং ক্লাসটিকে ছড়িয়ে দাও। আচ্ছা হ্যাঁ, আমি এই জিনিসটা একটু বলে দেই, সেটি হচ্ছে যে আমরা দেখো আমরা কিন্তু কোর্স আমাদের কিন্তু চলছে ফ্রি, মানে আমাদের হচ্ছে যে নতুন করে যে কোর্সগুলো চলছে সেটি হচ্ছে যে আমাদের ফুল মানে ফার্স্ট টাইমার যারা আর কি, এই যে এখানে আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো, এই যে তোমরা দেখো যেহেতু কয়েকজন প্রশ্ন করেছো এবং দেখো সেটা হচ্ছে যে আমাদের হলো যে ফার্স্ট টাইমার নার্সিং ফুল কোর্স 2025 বেটার দেন অফলাইন। কারণ কি এই জন্য অফলাইন থেকে আমরা বেটার, কারণ তুমি যেখানে বসে আছো সেখান থেকেই, সেই কুড়িগ্রামে বসে আছো, সেই লালমনিরহাটে বসে আছো, সেই নীলফামারীতে বসে আছো, বরিশালে বসে আছো, ডাজেন্ট ম্যাটার, তোমার জাস্ট একটা স্মার্টফোন হলেই তুমি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারছো। ফার্স্ট টাইমার ফুল ফার্স্ট টাইমার নার্সিং কোর্স আমরা বেটার দেন অফলাইন বলছে, আসলেই বেটার দেন অফলাইন। তোমাকে ঢাকায় এসে কোচিং করার জন্য থাকতে হচ্ছে না, এবং তোমরা যে জিনিসগুলো পাবা 150টি প্লাস জুম লাইভ ক্লাস পাবা, সেগুলো রেকর্ডেড থাকতেছে। 150টি প্লাস কি পাবা, ক্লাস লেকচারের পিডিএফ পাবা, বিব্রেইনারের টি শার্ট পাবা, কলম পাবা, ডকুমেন্ট ফাইল পাবা এবং চাবির একটা রিং পাবা। যাই হোক এগুলো তো পাবাই, কিন্তু তোমরা আসলে মানে তোমার নিজের পড়ার জন্য কি পাবা, সেটা হচ্ছে 170টি প্লাস এক্সাম পাবা, মডেল টেস্ট পাবা, প্রবলেম সলভিং গ্রুপ পাবা, যেটাতে আমরাই হচ্ছে প্রবলেম সলভিং গুলো করাই থাকি আর কি। বাংলাদেশ ও আন্তর্জাতিকের ম্যাপ ফ্রি পাবা, প্রশ্ন ব্যাংক পাবা, খুবই ইম্পর্টেন্ট। যারা মানে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চায় সবার আগে যে জিনিসটা করা উচিত আমি বলবো, প্রশ্ন ব্যাংকটাকে সলভ করা উচিত। কি করা উচিত? এটাকে সলভ করা উচিত। আমি তো বলবো যে হচ্ছে একজন নার্সিং পরীক্ষার্থীর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটি হচ্ছে আগে প্রশ্ন ব্যাংকটা হচ্ছে নিয়ে বসে পড়া, এবং সেই প্রশ্ন ব্যাংক যদি হচ্ছে সে সলভ করতে পারে আমার মনে হয় তার আর কিচ্ছু লাগে না। আমি বরিশালে বসে আছি, থ্যাংক ইউ, ওখান থেকে তুমি দেখছো, এবং সবাই খুব কম মানুষই এখানে আছো যারা ঢাকায় বসে ক্লাসটি করছো, কিন্তু সবাই হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বসে বসে, অথবা তোমরা তো আমার সামনে বসে নাই, মানে একদম অফলাইনে, তোমরা কিন্তু অনলাইনে বসে ক্লাসটি করছো। ঠিক একইভাবে আমরা, তুমি যেখানেই থাকো না কেন তুমি অনলাইনে হচ্ছে ভর্তি হলে এই সুযোগগুলো পাওয়া। দেখো যে এখানের মধ্যে যেটা 11টি প্রিন্টেড বই কিন্তু পাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরাই কিন্তু এই বইগুলো তৈরি করেছি যারা শিক্ষকরা এখানে আছে। এটা কিন্তু 2026 সালের নতুন সংস্করণ। তার মানে কি 2026 সালের একদম গোড়ায় তোমাদের যে পরীক্ষাটা হলো নার্সিং এর, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে সংযোজন করা আছে। সেখানকার কিন্তু বিভিন্ন প্রুফ এবং নতুন করে কি কি এডিশন করা হয় সেটা কিন্তু আমরা করে দিয়েছি। নতুন সংরক্ষণের দাগানো বইয়ের পিডিএফ এখানে আছে। 24 ঘন্টা এআই স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, যে জিনিসগুলো বাংলাদেশের কোথাও কেন পৃথিবীর কোথাও এমন নার্সিং ভর্তি কোচিং তো পাবাই না। সো তোমাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে বলছি তোমরা কিন্তু সাথে বিএসসির জন্য আমাদের নতুন কোর্স আছে, ডিপ্লোমার জন্য আছে, মিড ওয়াইফারির জন্য আছে, সবার জন্য ফার্স্ট টাইমার কোর্স আছে। একই সঙ্গে যারা সেকেন্ড টাইমার থার্ড টাইমার আছো তাদের জন্যও কিন্তু আমাদের ভর্তির এখানে সুযোগ আছে, সুতরাং তোমরা ভর্তি হয়ে যাও। আচ্ছা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট জানিয়েছো, কমেন্টে মেহেরপুর থেকে দেখছে হচ্ছে জান্নাতের ফুল, তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক দেয়া, কি লিখেছে, দেয়া খেয়েছে ভাইয়া, চান্স হয় নাই দিয়ে খেয়ে, ও আচ্ছা প্রশ্ন ব্যাংক খেয়ে ফেলেছো কিন্তু চান্স হয় নাই। না, প্রশ্ন ব্যাংকটা খাইতে হবে ওইভাবে যেন বুঝে বুঝে পড়তে পারো। অনেক সময় অনেকে তোমরা পড়াশোনা করো কিন্তু স্ট্র্যাটেজি তোমাদের ঠিক নাই, হয়তো বলো যে ভাইয়া বারে বারে পড়ি, কিন্তু তোমার মনে থাকে না। কেন থাকে না? মানে তুমি হয়তো 8 ঘন্টা পড়ো বাট তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়ছো না। তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেটা বুঝতে হবে, কোন কোন জায়গাগুলো বাদ দিতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য তো কোচিং, তোমরা কন্টিনিউ থাকো আমাদের সাথে, তাহলে হচ্ছে দেখবা যে তোমরা সবকিছু তোমরা হচ্ছে ইজি করে ফেলতে পেরেছো। ওকে ফাইন, সবাইকে হচ্ছে মোটামুটি আমি বিষয়গুলো জানালাম। এখন তোমরা যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে তোমরা আমাকে, আমি তোমাদেরকে যে জিনিসটা এখানে জানাচ্ছি সেটি হচ্ছে আমরা কিন্তু বলেছি যে 6টা হচ্ছে জাতিসংঘের অর্গান। কি কি? জাতিসংঘের যে অর্গানগুলো আমি বলছি, সরি আমরা ওই জায়গাটাই যাচ্ছি। ওকে, জাতিসংঘের যে অর্গানগুলোর কথা আমি বলছি, একটা হচ্ছে আমি বলছি কি যে 1 নম্বর সাধারণ পরিষদ, 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ, 3 নম্বর হচ্ছে ওসি পরিষদ, ঠিক আছে, এবং হচ্ছে 4 নম্বর হলো যে আন্তর্জাতিক আদালত, 5 নম্বর হচ্ছে সেক্রেটারিয়েট বা সচিবালয়। সচিবালয়, হ্যাঁ সচিবালয়। তোমাদের আর একটা আছে, সেটাও তোমাকে পড়তে হবে না। দেখো এই জিনিসটা দেখো, তোমাকে এগুলো সব জানতে হবে না, তোমাকে শুধু জানতে হবে সাধারণ পরিষদ আর নিরাপত্তা পরিষদ। বেসিক্যালি এগুলো একটাও পরীক্ষায় আসবে না। এই যে 6টা কথাটা উল্লেখ করেছি এই জন্য আমি তোমাকে এতটুকু দেখালাম। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, এবার একটু নিরাপত্তা পরিষদটা নিয়ে আমরা কথা বলতে পারি। নিরাপত্তা পরিষদটা আসলে কি কাজে দেবে সেটা তোমাদের এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ লাগবে না, এগুলো মুখস্থ লাগবে না। কোনটা লাগবে না? এই যে 6টার নাম,
এটার মুখস্থ লাগবে না, বাট আমি বোঝার জন্য বোঝালাম, না হলে তুমি জাতিসংঘ পড়লে কিছুই আবার বুঝবে না। এই 6টা মানে একদম মূল অর্গান। এই যে জাতিসংঘের অর্গান হলো 6টা, এবং আমি বলেছি জাতিসংঘের ভাষা 6টা। এবার আমরা নিরাপত্তা পরিষদ সম্বন্ধে একটু আমি জানাবো যে নিরাপত্তা পরিষদটা আসলে কি জিনিস। নিরাপত্তা পরিষদ থেকে কি জিনিস বলতে এত লাগবে না, এখান থেকে কি প্রশ্ন হয় শুধু এতটুকু জানলেই হবে। নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদের মধ্যে এই নিরাপত্তা পরিষদের মেম্বার আসলে আছে 5টা। কয়টা? 5টি। এই মেম্বার হচ্ছে 5টি, তার মধ্যে 2টা হলো আমরা দিব কি ইউ ইউ, ওকে, ইউইউএফ সিআর, ইউইউএফসিআর, এটা মনে রাখো, ইউইউএফসিআর। এতটুকু আমার সাথে বলো তো, ইউইউএফসিআর আমার সাথে একটু বলো, তোমরা যেখানেই আছো সেখান থেকে বলো ইউইউএফসিআর। এতটুকু 3বার পরে দেখবে যে মনে থাকবে। এই 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে এবং এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ইউইউএফসিআর, ইউইউএফসিআর যদি তুমি বুঝো তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে, যেটা পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে। বলো ইউইউএফসিআর, আমার সাথে একটু বলো যে ইউইউএফসিআর। এতটুকু তোমার জানার দরকার আছে, কারণ কি এখান থেকে প্রশ্ন হবে। সো এই জন্য আমি বলছি যে ইউইউএফসিআর একটু মুখস্থ করে ফেলো আমার সাথে। বলো যে ইউইউএফসিআর। আচ্ছা, যদি পড়ে থাকো তাহলে আমাকে বলো ইউইউএফসিআর দিয়ে কি কি জিনিস। ইউতে হচ্ছে ইউএসএ, যেটাকে বাংলায় বলা হয় যুক্তরাষ্ট্র, খুবই ইম্পর্টেন্ট। যেটাকে বাংলায় বলা হয় যুক্তরাষ্ট্র। কি বলা হয়? যুক্তরাষ্ট্র। আরেকটা জিনিস হচ্ছে ইউকে, যেটাকে হচ্ছে ইংলিশে বলা হয় ইউনাইটেড কিংডম, কিন্তু আমরা বাংলায় বলি যুক্তরাজ্য। যুক্তরাজ্য, ওকে, যুক্তরাজ্য। আর আমরা বলি কি আরতে, কি বলি? আরতে বলি হচ্ছে রাশিয়া। কি বলি? রাশিয়া। আরতে আমি বাংলায় লিখে দিই রাশিয়া, RUSIA, কিন্তু বাংলায় লিখো রাশিয়া। এবং এই সিতে হলো চায়না। সিতে কি? চায়না, ওকে, সিতে হলো চায়না। এই 4টা দেশ, এই যে এফ এখনো কিন্তু লিখি নাই আমি, এফ ব্যতীত এই 4টা দেশ কিন্তু জাতিসংঘের মূল উদ্যোক্তা। জাতিসংঘের কি? মূল উদ্যোক্তা। এই এফ ব্যতীত এই 4টা দেশ কিন্তু জাতিসংঘের মূল উদ্যোক্তা, একটু আগে বলেছি। আর তোমরা বলছিলে যে ভাইয়া 5টা, না, এই ফ্রান্স কিন্তু মূল উদ্যোক্তা না হয়েও জাতিসংঘের সে নিরাপত্তা পরিষদের সদস্য। তাহলে এই এফতে কি হবে ভাইয়া? এফতে হচ্ছে ফ্রান্স। এফতে কি হবে? ফ্রান্স। এফতে হচ্ছে ফ্রান্স। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আমি কিন্তু একটু আগে যে জিনিসটা বলেছি যে ভাইয়া এই যে 6টা অর্গান, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ সহ এই যে 5টা অর্গান, এগুলো পরীক্ষায় একটাও আসবে না তোমাদের, জাস্ট বোঝার জন্য বুঝিয়েছি, একটু মনে রাখতে হবে। কারণ কি আমি নিরাপত্তা পরিষদ এখন পড়তে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে এসে আমি বলেছি কি নিরাপত্তা পরিষদ 5টা হলো সদস্য। কয়টা সদস্য? 5টা সদস্য। ভালো করে বুঝো কিন্তু, এই 5টা সদস্যকে বলা হয় স্থায়ী সদস্য। কি বলা হয়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে এই 5টা। নিরাপত্তা পরিষদের কি স্থায়ী সদস্য কিন্তু এই 5টা। এই 5টা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কি কি? ইউইউএফসিআর, ইউতে ইউএসএ, ইউতে ইউকে, এবং ইউএফতে হচ্ছে ফ্রান্স, সিতে চায়না, আরতে রাশিয়া। এর মধ্যে আবার একটু কথা আছে, সেটা কি কথা? এই এফ বাদ দিলে, ফ্রান্স বাদ দিলে যে 4টা দেশ থাকে, ওই 4টা না জাতিসংঘের হচ্ছে মূল উদ্যোক্তা। সেটাও কিন্তু একটু আগে আমি বলে দিয়েছি, লিখে দিয়েছি কিন্তু, বাট কেন এখন বললাম যেন তোমাদের মনে থাকে। আচ্ছা, এবার যদি আমি বলি যে ভাইয়া জাতিসংঘের 5টা যদি সদস্য দেশ কি হয়, স্থায়ী সদস্য হয়, তাহলে হচ্ছে এটার আরো তো কিছু সদস্য আছে, তাই না? তাহলে কি বলবো? এবার বলবো অস্থায়ী সদস্য হচ্ছে 10টা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, কি সদস্য? অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা দেশ হচ্ছে কি সদস্য বলতো? একবারে স্থায়ী সদস্য। আর অস্থায়ী সদস্য হলো ভাইয়া 10টি। কয়টি? 10টি। এই অস্থায়ী সদস্য 10টা কোনো স্পেসিফিক দেশ নয়, এরা মানে একটা সাময়িক সময়ের জন্য হচ্ছে অস্থায়ী সদস্য পদ লাভ করে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে জাতিসংঘের অস্থায়ী সদস্য কয়টি? 10টি। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য যদি 10টি হয়, তাহলে স্থায়ী সদস্য 5টি। এবার যদি তোমাকে আমি বলি অস্থায়ী এবং স্থায়ী দুইটা মিলে জাতিসংঘের মোট সদস্য কতটা, মানে নিরাপত্তা পরিষদের জাতিসংঘের মোট সদস্য কতটি, তোমরা একটু বলো তো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি, তোমরা একটু কমেন্টে জানাতো, দেখি তোমাদের অঙ্ক কেমন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি, তোমরা আমাকে একটু জানাও। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি এখন তুমি জানাও, কমেন্টে একটু জানাও। অনেকে দিয়েছো, হ্যাঁ, পপি শীল সে বলেছে
এবং রিজবি, হ্যাঁ সে বলেছে, রাইট। তারপরে হচ্ছে যে ঋতু বলেছে, হ্যাঁ ঋতু ঋতু বলতেছে 5টা, কেন নো। রুমানারটা ঠিক হয়েছে। তারপরে হচ্ছে যে প্রিয়ামণি ঠিক হয়েছে। ওকে, সবাই বলেছে 15টি। তাহলে আমরা এবার বলতে পারি যে জাতিসংঘের মোট সদস্য, জাতিসংঘের মোট, জাতিসংঘের স্থায়ী পরিষদের, আমরা বলবো কি স্থায়ী পরিষদের মোট সদস্য। এটা তো আর জাতিসংঘের না, জাতিসংঘের মোট সদস্য তো 193টি। স্থায়ী পরিষদের মোট সদস্য, স্থায়ী পরিষদের মোট সদস্য, মোট সদস্য, মোট সদস্য 15টি। এই 15টির মধ্যে তাহলে কি এই 10টা হলো অস্থায়ী, 10টা অস্থায়ী, আর 5টা হলো, 5টি হলো স্থায়ী। কি 5টি হলো স্থায়ী। এই 5টিকে বলবো আমরা কি ইউএফসিআর। ইউতে ইউএসএ যুক্তরাষ্ট্র, ইউতে ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য, তারপরে কি এফ, এফ তে ফ্রান্স, তারপরে কি বলবো ইউএফসিআর, সিতে হচ্ছে চায়না, আরতে হলো রাশিয়া। তাহলে এখানের মধ্যে 5টা, এখানে হচ্ছে 10টা, এই হলো মোট 15টা। এবার আরেকটু কাহিনী আছে, কাহিনীগুলোই পড়াতে পড়াতে আসলে মানে এখানে মানে ফ্রিকুয়েন্ট কিছু তথ্য আসলে জানতেই হবে, না হলে মানে এখান থেকে প্রশ্ন আসলে তুমি এলোমেলো করে ফেলবা। ভাইয়া দেখে না কমেন্ট কেন? এই যে শিরিনা আক্তার, তোমার কমেন্ট তো দেখলাম, চালাক আছো নাকি? এমনি এমনি বলছো যে ভাইয়া কমেন্ট দেখে না, যেন ভাইয়া এটা পড়ে। শোনো, আমি যদি সবার কমেন্ট পড়তে যাই তাহলে ক্লাস কিন্তু অনেক দূর পিছিয়ে যাবে। তোমরা কিন্তু এখনো অনেকেই এই ক্লাসটি কিন্তু শেয়ার করে দাওনি, তাহলে কি হলো? ক্লাসটি শেয়ার করে দাও। ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, এখানে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এই 5টা দেশ তো হচ্ছে স্থায়ী, তাহলে এই দশটা দেশ অস্থায়ী সদস্য, এদের মেয়াদ কিন্তু 2 বছর করে। মেয়াদ হলো 2 বছর মেয়াদ। এই যে অস্থায়ী পরিষদের প্রত্যেক অস্থায়ী সদস্যের প্রত্যেকটার মেয়াদ, মেয়াদ হলো, মেয়াদ হলো 2 বছর। মেয়াদ কত বছর? 2 বছর করে। অস্থায়ী পরিষদের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কিন্তু 2 বছর করে। মেয়াদ কতদিন করে? 2 বছর করে হচ্ছে মেয়াদ। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটি হতে পারে সেটা হলো যে ভাইয়া তুমি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর এই এখান থেকে মনে রাখবা। এই যে 5টা স্থায়ী সদস্য না, এই 5টার পাওয়ার প্রচন্ড রকমের পাওয়ার। কি পাওয়ার? প্রচন্ড রকমের এদের পাওয়ার আছে। এই জন্য পাওয়ার কি সেটি কি দেখো, জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশ, খুবই ইম্পর্টেন্ট, লিখো এখানে, খুবই ইম্পর্টেন্ট দাও। ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশ, জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশ, ক্ষমতা সম্পূর্ণ দেশ, সম্পূর্ণ দেশ। ওই যে জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশ, জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশ হচ্ছে 5টি। কয়টি? 5টি। 5টি কোন কোন? ইউইউএফসিআর, ইউইউএফসিআর। এটা মনে হয় আমার আর লিখে দিতে হবে না, এটা সম্বন্ধে তোমরা অলরেডি জেনেছো। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টা, এবং জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশ কিন্তু ওই 5টা, ওই ইউইউএফসিআর। এখন এই ভেটো কি? ভেটো মানে হলো, ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। আমি, ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না, আমি মানি না। তার মানে কি, এই যে 5টা দেশ, এরা একটা সর্বোচ্চ বৈঠক বসে। এরা কি করে? একটা মনে করো যে, ধরো যে 1971-এর যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্যে এই কোন কোন দেশগুলো আমাদের পক্ষে ছিল জানো? এই যে ইউতে হলো ইউএসএ, মানে ইউএসএ মানে কি তুমি বলো তো? ইউএসএ মানে যুক্তরাষ্ট্র। এই ইউতে হচ্ছে ইউকে, এই তারপরে হচ্ছে দেখো এখানে দেখো, এই আরতে হলো যে রাশিয়া, রাশিয়া, এবং এই এফতে হলো ফ্রান্স, সিতে হলো চায়না, CHINA, চায়না। এই যে 2টা দেশ ইউএসএ এবং হলো চায়না, এরা 1971 সালে 1971-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধের 71-এ, মুক্তিযুদ্ধের 1971-এর বিপক্ষে, 1971-এ 1971 সালে 1971 সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে ভেটো দেয়। মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বিপক্ষে ভেটো দেয়, মানে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, বিপক্ষে ভেটো দেয়।
ভেটো দেয়, ভেটো ভেটো দেয়। তাহলে আমরা বলতে পারি 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এইটার পক্ষে ছিল না কোন দুইটি দেশ? আমরা বলবো যে মানে কোন দুইটি দেশ মানে কি, এই যে ইউইউএফসিআর মানে জাতিসংঘের স্থায়ী মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য পাঁচটা, সেই পাঁচটার মধ্যে ইউএসএ মানে যুক্তরাষ্ট্র এবং চায়না, এই দুইটা দেশ 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের বিপক্ষে ছিল। এবং তারা কি করে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পরিষদের একটা বৈঠক বসে, সেখানে কি হয় যে একটা মনে করো যে প্রশ্ন উত্থাপন করা হয়, একটা সাবজেক্ট উত্থাপন করা হয়। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন বলা হচ্ছিল এইখানে পাকিস্তান বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি নতুন করে হতে যাচ্ছে তাদের উপর কি হচ্ছে, মানে তাদেরকে হচ্ছে যে দমিয়ে দিতে চায়, তাদের স্বাধীনতা পাকিস্তান চায় না। তুমি পক্ষে নাকি বিপক্ষে? ইউএসএ হাত তুলে বলেছে আমি পক্ষে, মানে বিপক্ষে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে, আমি পাকিস্তানের পক্ষে। এবং আরেকটা দেশ ছিল চায়না, সেও বলেছে আমি বিপক্ষে। তারা আমাদের কিন্তু শত্রু ছিল ওই সময়। কারা কারা? ইউএসএ এবং হলো যে চায়না, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে। কিন্তু আমাদের পক্ষে ছিল কারা? আমাদের পক্ষে ছিল হলো, আমাদের পক্ষে ছিল যে দেশটা, আমাদের পক্ষে ছিল হলো তোমার রাশিয়া। আমাদের পক্ষে ছিল কি? এটা কিন্তু পক্ষে ছিল। কিসের পক্ষে ছিল? 71-এর পক্ষে ছিল। 1971-এর পক্ষে ছিল একটা দেশ। তাহলে আমরা বলবো বাংলাদেশের পক্ষে কোন দেশটি ভেটো প্রদান করেছে? তোমরা বলো তো, বাংলাদেশের পক্ষে কোন দেশটি ভেটো প্রদান করেছে? প্রশ্ন বলো তো, মানে উত্তর দাও। জাতিসংঘের মানে ভেটো ভেটো ক্ষমতা সম্পূর্ণ পাঁচটি দেশ ইউইউএফসিআর এর মধ্যে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পক্ষে কোন দেশটি ভেটো প্রদান করেছে? ভেটো মানে কিন্তু হচ্ছে আমি মানি না। ভেটো মানে হলো যে আমি মানি না। এবং এই ভেটো শব্দটি, এই শব্দটি হলো যে এই ভেটো শব্দটি যেটি, এই শব্দটি হলো ভেটো শব্দটি, এই শব্দটি হচ্ছে তোমার ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। পরীক্ষায় প্রশ্ন আসবে ল্যাটিন শব্দ, এই শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভেটো শব্দটি কোন শব্দ? ল্যাটিন শব্দ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি মানি না। ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশের সংখ্যা পাঁচটি। এই পাঁচটি দেশই কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই পাঁচটি কি কি? ইউইউএফসিআর। ইউতে ইউএসএ, ইউতে ইউকে, এফতে ফ্রান্স, সিতে চায়না, আরতে রাশিয়া। এফটা যদি আমরা তুলে দেই তাহলে ইউএসএ, ইউকে, চায়না, রাশিয়া, ওই চারটা দেশ হচ্ছে জাতিসংঘের উদ্যোক্তা দেশ। একমাত্র উদ্যোক্তা দেশের মধ্যে নাই ফ্রান্স, মানে মূল পাঁচটা দেশের মধ্যে। এই পাঁচটা দেশের মধ্যে ইউএসএ এবং চায়না তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, পক্ষে ছিল রাশিয়া। তাহলে কে কে, তাহলে বাকি থাকে কারা? বাকি থাকে হলো ইউনাইটেড কিংডম আর চায়না। বাকি থাকে কি? ইউকে। বাকি থাকে ইউকে আর বাকি থাকে ইউকে আর হচ্ছে ফ্রান্স। কারা থাকে বাকি? ইউইউএফসিআর, ইউইউএফসিআর। তাহলে এই চায়না কিন্তু হচ্ছে যে বিপক্ষে চলে গেল, ইউএসএ বিপক্ষে চলে গেল, বাট ইউকে আর হলো যে তোমার ইউকে আরেকটি দেশ ফ্রান্স, এই দুইটা দেশ, এই দুইটা দেশ হলো ইউকে আর ফ্রান্স, এই দুইটা দেশ চুপ ছিল। মানে কি? 71 প্রসঙ্গে 1971-এ হচ্ছে নিরপেক্ষ ছিল। কি ছিল? নিরপেক্ষ ছিল, কারো পক্ষ নেয়নি। 1971-এর প্রশ্নে এরা কি ছিল? 1971-এর প্রশ্নে এরা নিরপেক্ষ ছিল। কি ছিল? নিরপেক্ষ ভূমিকা পালন করে। এরা কারো পক্ষে নেয়নি, কোনো পক্ষেই ভেটো দেয়নি, এরা চুপ করেছিল, এরা কিছুই বলে নেই। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো কোন দুইটা দেশ, স্থায়ী পরিষদের কোন দুইটা দেশ মুক্তিযুদ্ধ প্রসঙ্গে নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল? দেখো তো। রুমানা, রাইট। রুমানা উত্তর দিয়েছে, রাইট। আর কেউ বলবো না? আচ্ছা, সমস্যা নেই। তোমরা এবার বলো কোন দুইটা দেশ মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বিপক্ষে ছিল? বলো তো কোন দুইটা দেশ? জান্নাতের ফুল শুধু একটাই লিখছে, ফ্রান্স। আরে ভাই, ফ্রান্স এবং ইউকে। তোমরা দেখো কোন দুইটা দেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল? কোন হ্যাঁ, নিরপেক্ষ ছিল দুইটা দেশ, একটা হচ্ছে ফ্রান্স এবং ইউকে। আর মুক্তিযুদ্ধের পক্ষে, ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ফাতিমা লিখেছে ক্লাসটা অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমরা কি ক্লাসটা বুঝতেছো? ক্লাস কেমন লাগছে একটু জানাও তো, আমি জানি না, কারণ ক্লাসের এইটার একটু নেই, মানে আপডেটটা নেই। ক্লাস কেমন লাগছে একটু আমাকে জানাও, ক্লাসটা কেমন লাগছে?
রাইট, ইউকে ফ্রান্স। অনেকে জানাতে পারো ক্লাস কেমন লাগছে। ইউকে এবং ফ্রান্স হচ্ছে মানে নিরপেক্ষ ছিল। ইউএসএ এবং চায়না হচ্ছে আমাদের বিপক্ষে ছিল। পক্ষে ছিল একটা দেশ, সেটা হচ্ছে রাশিয়া। 1971 সালে পক্ষে ছিল একটি দেশ, সেটি হচ্ছে রাশিয়া। ওকে ফাইন। তাহলে তোমরা আমাকে বলো তো 1971 সালে এই সময়ে আর একটা ঘটনা আছে, সেটা কেমন? 1971-এর সময়, 1971-এর মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় 1971 সালের মুক্তিযুদ্ধের সময়, হ্যাঁ, জাতিসংঘ, ওকে, জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব ছিলেন, জাতিসংঘের মহাসচিব ছিলেন, মহাসচিব মহাসচিব ছিলেন, মহাসচিব ছিলেন কে ছিলেন? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তিনি হলেন যে উত্থান। কি নাম ছিলেন? তার নাম হলো উত্থান। কি নাম? তার নাম হলো যে উত্থান। এবং তার বাড়ি কোথায়? তার বাড়ি ছিল মিয়ানমারে। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল মিয়ানমারে। পরীক্ষায় আসবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? নাম হলো যে উত্থান। নাম ছিল কি? উত্থান। এই উত্থানটের বাড়ি ছিল কোথায়? এই উত্থানটের কোনো বোরিং ফিল নাই, থ্যাংক ইউ। এবং হলো যে আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার ক্লাস সব সময়ের জন্য ভালো, থ্যাংক ইউ। আমি ক্লাসটাকে ইনফরমেটিভ করার চেষ্টা করি, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় সেগুলো দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে কি উত্থান ছিল, বুঝছো? ট্রিক ভ্যালি না, ট্রিক ভ্যালি না, ট্রিক ভ্যালি না। জাতিসংঘের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা সব পড়বো না, আমি কি কি বলি আগে শোনো। জাতিসংঘের মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উত্থান, এনার বাড়ি ছিল মিয়ানমারে। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি? জাতিসংঘের মহাসচিবের নাম কি? জাতিসংঘের মহাসচিবের নাম কি? মহাসচিব, সচিব। বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? একটু বলো তো, বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? বর্তমান না, উত্থান ছিল 1971 সালে। এখন এখন কার মানে এখন বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি সেটি আমাকে বলতে হবে। ওই সময়ে যিনি ছিলেন 1971 সালে তার নাম উত্থান। ওকে, বর্তমানে যিনি মহাসচিব তার নাম কি তোমরা কি আমাকে বলতে পারবা? বার্মা, মিয়ানমার যাহা তাহাই বার্মা। বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতারেস। অ্যান্টোনিও অ্যান্টোনিও গুতারেস। অ্যান্টোনিও অ্যান্টোনিও বা অ্যান্টোনিও গুতেরেস। কি নাম? গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস। এই ভদ্রলোক নবম নবম মহাসচিব। নবম মহাসচিব। এই ভদ্রলোক হচ্ছে নবম মহাসচিব। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে পর্তুগালে। এনার বাড়ি কোথায়? পর্তুগালে। পর্তুগালে হচ্ছে এনার বাড়ি। পর্তুগালে ওনার বাড়ি। পর্তুগাল যে জায়গাটা, পর্তুগালে হচ্ছে ওনার বাড়ি। ওকে, ঠিক আছে। অ্যান্টোনিও গুতারেস পর্তুগালের লোক, হ্যাঁ, পর্তুগাল। ওকে, অ্যান্টোনিও গুতারেস, যেভাবে মনে রাখো না কেন। ওকে ওকে, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, যে আমাকে বলো তো, কয়েকজন উত্তর দাও তো, জাতিসংঘের অস্থায়ী পরিষদের মেয়াদ কত, মানে অস্থায়ী সদস্যদের মেয়াদ কত দিনের? জাতিসংঘের অস্থায়ী সদস্য হচ্ছে, মানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে 10টা। ওকে, সেই 10টার মধ্যে অস্থায়ী সদস্য যে 10টা নিরাপত্তা পরিষদের, হ্যাঁ, তাদের মেয়াদ কত দিনের? তাদের মেয়াদ কিন্তু হচ্ছে 2 বছরের। আমি একটু আগে লিখছি কি 2 বছরের। এখন তোমাদেরকে বলা হবে যে কোন 4টা দেশ জাতিসংঘের সদস্যপদ নিতে চায়, মানে স্থায়ী পরিষদে ঢুকতে চায়। তাহলে প্রশ্ন এরকম আসবে, স্থায়ী স্থায়ী সদস্য হতে চায়, স্থায়ী সদস্য হতে চায় 4 দেশ। কি হতে চায়? হতে চায় 4 দেশ। 4টা দেশ, 4টি দেশ। এই 4টি দেশের 1 নম্বর যেটি সেটা হচ্ছে যে ব্রাজিল। তারপরে লেখো 2 নম্বরে লিখো জার্মানি। 2 নম্বরে লিখো জার্মানি। কি? জার্মানি। 3 নম্বরে লিখো জাপান। 5 নম্বরে লিখো
ভারত। তাহলে কি 1 নম্বরে হচ্ছে জার্মানি, 2 নম্বরে হচ্ছে ব্রাজিল, জার্মানি, জাপান, ভারত। ব্রাজিল, জার্মানি, জাপান, ভারত। এই জন্য এই 4টা দেশকে বলা হয় G4 নেশন। এই 4টা দেশকে বলা হয় কি G4 নেশন। বলতো কি কি 4টা। এই জন্য বলা হয় G4 নেশন। কি বলা হয় G4 নেশন। এই জন্য এই 4টা দেশ ভালো করে বুঝো। এই 4টা দেশ স্থায়ী, মানে এদের এখন পাওয়ার বাড়ছে না, এরা এখন বড় দেশ হচ্ছে। মানে জাতিসংঘের স্থায়ী সদস্য তো 5টা, বুঝছো, 5টা। এই জন্য মানে ওই 5টার সাথে এরাও ঢুকে যেতে চায়। কারা কারা? এরা চায়, এরা বারবার দাবি করে ব্রাজিল, জার্মানি, জাপান, ভারত, এই 4টা দেশ স্থায়ী সদস্য হতে চায়। এই জন্য এই 4টা দেশকে বলা হয় G4 নেশন। এদের আরেক নাম হলো G4 নেশন। আরেক নাম G4 নেশন। G4 নেশন। G4 মানে কি গ্রুপ 4। G4 মানে গ্রুপ 4। G4 NATION, G4 নেশন। তাহলে তোমরা আমাকে বলো তো, এটা তো যদি G4 নেশন হয়, তাহলে এদেরকে আমরা কি বলবো? এই UUFCR কে আমরা কি বলবো? এই UUFCR কে আমরা বলবো, এই UUFCR কে বলবো যে P5। কি বলবো আমরা? P5। P5 মানে কি পাওয়ার 5। P5 মানে কি? P5 মানে পাওয়ার 5, মানে এরা পাওয়ারে আছে, একদম পাওয়ার, এদের হাতে ব্যাপক পাওয়ার। এদেরকে বলবো P5। আর হচ্ছে যে 4টা দেশ নতুন করে নিরাপত্তা পরিষদের স্থায়ী পরিষদে ঢুকতে চায়, স্থায়ী সদস্য হিসেবে ঢুকতে চায়, তারা হচ্ছে G4 নেশন। G4 নেশনের G4 4টা কারা? একটা হচ্ছে ব্রাজিল, 2 নম্বর হচ্ছে জার্মানি, 3 নম্বর হচ্ছে জাপান, 4 নম্বর হচ্ছে কি ভারত। তাহলে মোটামুটি আমার মনে হয় যে তোমরা একটা ভালো সমাধান এখানে পেয়ে গেছো। এবার আমরা সাধারণ পরিষদ সম্বন্ধে আরেকটু জেনে আমরা মোটামুটি এখান থেকে একটা নিব। সাধারণ পরিষদ, একটু সাধারণ পরিষদ সম্বন্ধে দেখো, একটা ধারণা দরকার তোমাদের। সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ, ওকে, সাধারণ পরিষদ। তার আগে, আচ্ছা এটার আগে আরেকটা জিনিস দেখো, যে সেটা হলো যে স্বাধীন না হয়েও জাতিসংঘের সদস্য কোন দুটি দেশ? স্বাধীন না হয়েও, স্বাধীন না হয়েও কোন দুই দেশ, কোন দুই দেশ জাতিসংঘের সদস্য? আমাকে একটু জানাও তো। স্বাধীন না হয়েও কোন দুই দেশ জাতিসংঘের সদস্য? স্বাধীন না হয়েও কোন দুই দেশ জাতিসংঘের সদস্য? এটা একটা প্রশ্ন। এবং সর্বশেষ সদস্য কোনটি? জাতিসংঘের সর্বশেষ সদস্য কোনটি? জাতিসংঘের সর্বশেষ সদস্য মানে কি? এইটা কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্যের কথা বলতেছি না, মানে ওভারঅল 193টা দেশের মধ্যে জাতিসংঘের সর্বশেষ সদস্য কোনটি? জাতিসংঘের সর্বশেষ সদস্য কোনটি? এটার প্রশ্নের উত্তর দিবা। এবং জাতিসংঘের পতাকায়, পতাকা একটা আছে জাতিসংঘের, পতাকায় কোন দুটি রং আছে? জাতিসংঘ, এই পতাকায় মানে কি জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? কোন দুটি রঙের নাম, মানে রং আছে, রং, রং তো বুঝো। যেমন বাংলাদেশের পতাকায় কোন দুটি? লাল আর সবুজ। কিন্তু জাতিসংঘের পতাকায় যে দুটি রং আছে সেটা হচ্ছে নিশা। নিশা মানে নীল আর সাদা। কি? নিতে নীল, নিতে হচ্ছে নীল এবং দন্তস্ব আকারতে হচ্ছে সাদা, নিশা। এই দুটা রং আছে। বলবে যে জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল এবং সাদা, নীল এবং সাদা। এবং সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। কি? দক্ষিণ সুদান। সর্বশেষ দক্ষিণ সুদান, সর্বশেষ সদস্য হচ্ছে সুদান, মানে কি দক্ষিণ সুদান। সুদান। তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, স্বাধীন না হয়েও কোন দুই দেশ জাতিসংঘের সদস্য? স্বাধীন না হয়েও কোন দুটা দেশ, কোন দুটা দেশ হচ্ছে যে স্বাধীন না হয়েও কোন দুইটা দেশ হচ্ছে কি বলে, কোন দুইটা দেশ নীল সাদা, নিশা, রাইট, আমি তো তাই লিখছি, নীল সাদা, নিশা, নিশা মনে রাখবো, নীল সাদা। এবং তোমরা বলো যে জাতিসংঘের কোন দুটি দেশ মানে কি, মানে তোমার হলো যে স্বাধীন না হয়েও সদস্য? আমাকে একটু জানাও তো। দেখি জানাতে পারো কিনা কোন দুটো দেশ হচ্ছে জাতিসংঘের কি বলে, মানে স্বাধীন দেশ না হয়েও জাতিসংঘের হচ্ছে সদস্য। কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখি।
না, ঠিক আছে, আমি প্রশ্নটা ভুল লিখেছি তোমাদের কনফিউজ করার জন্য। প্রশ্নটা এরকম না। অনেকে ফিলিস্তিন দিয়েছো এবং অনেকে ভ্যাটিকান সিটি দিয়েছো। আমি এই যে জিনিস দুটা যে অনেকে মনে রাখছো, এটাকে আমি এখন সব সমাধান করে দেব। স্বাধীন না, ওকে, এইটা না, এটাকে অন্যভাবে আমরা বলবো। স্বাধীন, এটা স্বাধীন না, রাইট। অনেকে ফিলিস্তিন লিখেছো, ভ্যাটিকান সিটি লিখেছো। এটার প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদেরকে এবার মানে একটু বুঝাই দিতে চাই, এটা প্রশ্নটা এরকম না। প্রশ্নটা হচ্ছে স্বাধীন সার্বভৌম দেশ কিন্তু সদস্য নয়। স্বাধীন দেশ, স্বাধীন দেশ কিন্তু কিন্তু সদস্য নয়। আরেকটা প্রশ্ন এখানে আমি এটা ক্লিয়ার করি। এই প্রশ্নটাকে আমরা এভাবে বলতে পারি, স্বাধীন দেশ কিন্তু সর্বপ্রিয় নয়, কিন্তু স্থায়ী পর্যবেক্ষক। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক যদি বলি, পর্যবেক্ষক, স্থায়ী পর্যবেক্ষক কয়টি? দুইটি। এটা হচ্ছে দুইটি। এক নাম্বার কি? এক নাম্বার হলো যে তোমার ফিলিস্তিন। ফিলিস্তিন, তাহলে তার মানে তোমরা দেখো, ফিলিস্তিনকে কিন্তু ভুলেও জাতিসংঘের সদস্য না। মানে আমি এর প্রশ্নটা দিয়ে তোমাদের কনফিউজ করছি এই জন্য, যেন এখন মনে থাকে। প্রশ্ন নিচে থাকবে, নিচের কোনটি জাতিসংঘের সদস্য নয়? কি? ফিলিস্তিন। দুই নম্বরে কি? দুই নম্বরে হলো যে ভ্যাটিকান সিটি। এই যে অনেকে লিখছো ভ্যাটিকান সিটি সদস্য না, ভ্যাটিকান সিটি। তাহলে এরা হচ্ছে পর্যবেক্ষক। পর্যবেক্ষক কাকে বলে? পর্যবেক্ষক হলো ওই দেশগুলোকে আমলে রাখা হয়, বারে বারে ওদেরকে হচ্ছে চোখ রাখা হয় ওদের দিকে, যে ওরা আবেদন করেছে জাতিসংঘের সদস্য হওয়ার জন্য, বাট একটা পাইপ লাইনে আছে, হয়তো যে কোনো সময় বলবে যে ঠিক আছে তোমরা আমাদের সদস্য, কিন্তু এখনো সদস্য হয়নি। পর্যবেক্ষক রাষ্ট্র মানে আবেদন করে রেখেছে, বাট এখনো সদস্যপদ পায়নি। তাহলে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে দুইটা। পর্যবেক্ষক দেশ কয়টি? দুইটি, মানে পর্যবেক্ষণে আছে। জাতিসংঘ চাইলে ওদেরকে সদস্য বানাবে। সেটি হচ্ছে দুইটি, এক হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। কিন্তু স্বাধীন দেশ কিন্তু সদস্য নয়। স্বাধীন দেশ কিন্তু সদস্য নয়। এটি হচ্ছে তোমাদের হলো যে, দেখো এখানের মধ্যে তুমি একটা জিনিস দেখো, এই ভ্যাটিকান সিটি কিন্তু সদস্য, মানে এই ভ্যাটিকান সিটি পর্যবেক্ষণে আছে, বাট এই ভ্যাটিকান সিটি কিন্তু স্বাধীন কিন্তু সদস্য নয়। তাহলে এক নম্বরে কি? এখানেও ভ্যাটিকান সিটি হয়, ভ্যাটিকান সিটি। মানে এটা, এই ভ্যাটিকান সিটি কিন্তু আবার ভালো করে বুঝো, ফিলিস্তিন কিন্তু এখনো স্বাধীন নয়, ভ্যাটিকান সিটি কিন্তু স্বাধীন। ভ্যাটিকান সিটি স্বাধীন হওয়ার পরেও সদস্য হয়নি, আর ফিলিস্তিন এখনো হচ্ছে অধীন, এখনো হচ্ছে মানে স্বাধীন সার্বভৌম দেশ নয়। এই জন্য ফিলিস্তিন পর্যবেক্ষক কান্ট্রির মধ্যে আছে, ভ্যাটিকানও পর্যবেক্ষক কান্ট্রির মধ্যে আছে, কিন্তু স্বাধীন দেশ কিন্তু সদস্য নয় হচ্ছে ভ্যাটিকান সিটি। আর একটা দেশ আছে, বলো তো কি সেটা? একটা, দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে যে আরেকটা দেশ আছে, বলো কি? সেটা হচ্ছে কসোভো। সেটা কি? কসোভো। কিন্তু কসোভো আবেদনই করেনি, কসোভো পর্যবেক্ষণের জন্য আবেদনই করেনি। বাট ভ্যাটিকান সিটি আবেদন করার পরেও এখনো স্বাধীন দেশের, সার্বভৌমত্ব দেশের মানে হয়েও সে সদস্যপদ পায়নি। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো। এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীন দেশ কিন্তু সদস্য নয় ভ্যাটিকান সিটি। আবার হচ্ছে কি? ভ্যাটিকান সিটি এবং কসোভো। স্থায়ী পর্যবেক্ষক দুইটি, ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটি। সর্বশেষ সদস্য কোনটি? দক্ষিণ সুদান। পতাকায় কোন দুটি রং আছে? নীল সাদা। তোমরা যদি এতটুকু পড়ে থাকো তাহলে আমাকে বলো যে হচ্ছে জি ভাইয়া আমরা ক্লিয়ার হয়েছে। যদি মানে যদি তোমরা হচ্ছে জেনে থাকো যে না আমরা ক্লিয়ার হয়েছে, আমাকে বলো যে ভাইয়া আমরা ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে মোটামুটি জাতিসংঘের আমরা খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু পড়ে ফেলেছি। আর একটা প্রশ্ন গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেটি হলো যে প্রশ্ন আসে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কয়টা বাজে? সময় কম। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হলো যে জাপান। এটা আসলে প্রশ্ন দিবা যে জাপান, কিন্তু জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় যদি আসে, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় যদি আসে, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, শান্তি বিশ্ববিদ্যালয় যদি আসে, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় যদি আসে, তাহলে আমরা বলবো যে হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় যেখানে কোস্টারিকা। কি বলবো আমরা? কোস্টারিকা।
ঠিক আছে, এটা কোস্টারিকার মধ্যে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হলো জাপানে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কিন্তু হলো জাপানে, খুব ইম্পর্টেন্ট। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকায়, আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও জাপান। হ্যাঁ, টোকিও জাপানে, ওকে, টোকিওতে, এটা টোকিও জাপান, টোকিও জাপান। এটা কিন্তু এই প্রশ্নটা গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবার তোমাদের এটা আসতে পারে বা এটা চলে আসতে পারে, তখন কি হবে? তো তোমাদের এই জিনিসটা হচ্ছে একটু জেনে রাখা ভালো। ওকে, তাহলে আমি জাতিসংঘের কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলোতে হচ্ছে তোমাদেরকে মোটামুটি ভালো মতো হচ্ছে বোঝানোর একটা ট্রাই করলাম, যেন তোমাদের এই সমস্যাগুলো হচ্ছে পরবর্তীতে তৈরি না হয় আর কি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে রাখি, সেটি হচ্ছে যে আরো কিছু তথ্য আমি দিব কিনা ভাবছি, দাঁড়াও দেখি আমি আরো কিছু তথ্য তোমাদেরকে দেয়া যায় কিনা, যেটা তোমাদের জন্য পরীক্ষা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটি হচ্ছে যে আমি এর আগে আরেকটা ইয়ে দিলে লিখলাম না, সাধারণ পরিষদ। একটু আগে কিন্তু একটা জিনিস পড়িয়েছি, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, পরিষদ, সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ যদি আমরা পড়ি, এই সাধারণ পরিষদে, এই সাধারণ পরিষদে যিনি চেয়ারম্যান হন, একজন কি থাকেন, সাধারণ পরিষদের হচ্ছে যে একজন চেয়ারম্যান হন। সাধারণ পরিষদের আরেক নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে। এই সাধারণ পরিষদের হচ্ছে যিনি একজন সভাপতি হন, তার মেয়াদ কিন্তু হচ্ছে 1 বছর। সাধারণ পরিষদের যিনি যে দেশ মানে একটা দেশ কিন্তু সভাপতি হয়, কি হয়, সভাপতি। সাধারণ পরিষদে একটা দেশ সভাপতি হয় যেটার মেয়াদ, সভাপতি মেয়াদ 1 বছর। যে দেশটি এই সাধারণ পরিষদের সভাপতি হয়, মেয়াদ হলো 1 বছর পায়। ভালো করে বুঝো, তাহলে ঝামেলা লাগবে কোথায়? আমি কিন্তু বলেছি, এই যে এখান থেকে দেখো, স্থায়ী পরিষদের নোট নাও, এখানে নোট নাও, নোট। স্থায়ী পরিষদের অস্থায়ী, সরি, নিরাপত্তা পরিষদের আরেক নাম কিন্তু স্বস্তি পরিষদ, সেটা আমি বলছি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কিন্তু হচ্ছে 1 বছর। মেয়াদ 1 বছর, কি মেয়াদ হলো যে 1 বছর। আর সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কিন্তু হচ্ছে আবার, সরি, এটা কিন্তু 2 বছর, এটা 2 বছর, এটা 2 বছর, 2 বছর। এটা কিন্তু একটু আগে লিখে দিয়েছি আমি, তো আবার একটু ক্লিয়ার করে নাও। মেয়াদ 2 বছর, মেয়াদ 2 বছর। আর এই সভাপতি, এখানকার সাধারণ পরিষদের আবার সভাপতির মেয়াদ কিন্তু 1 বছর। আবার আরেকটা জিনিস লেখো, সেটা হচ্ছে এই নিরাপত্তা পরিষদের আবার সভাপতি থাকে একজন, তাদের সভাপতির মেয়াদ কিন্তু, এখানে নোট নাও, তাহলে এখানে আরেকটা নোট নাও, নোট। তাহলে নোট কিন্তু 2টা, এখানে একটা নোট, এখানে একটা নোট, আবার এইটাও একটা নোট। কারণ কি, এই 1 বছর 2 বছরের খুব একটা ঝামেলা হয়। আবার এই নিরাপত্তা পরিষদের একজন সভাপতি হয়, মানে নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ 1 মাস। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 মাস। সভাপতির মেয়াদ, নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কিন্তু হচ্ছে আবার 1 মাস। কি মাস? 1 মাস। খুবই ইম্পর্টেন্ট তথ্য। একটা হলো যে সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ কিন্তু 2 বছর। কিন্তু এই নিরাপত্তা পরিষদেরও যেমন সাধারণ পরিষদে যেমন সভাপতি থাকে, নিরাপত্তা পরিষদেও তেমন সভাপতি থাকে। সেই নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কিন্তু আবার 1 মাস। এইটা একটু কঠিন লাগতে পারে, বাট তোমরা এটাকে খুব সুন্দর করে মানে মনে রাখার ট্রাই করবে, যেন ভুলটা আর কোনোভাবেই না বাদে। ওকে, এখন এই সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কিন্তু 1 মাস, কিন্তু এই সাধারণ পরিষদের যে হচ্ছে প্রথম, আমি কি বলবো, যে বাংলাদেশ থেকে একমাত্র সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। বিডি থেকে একমাত্র সভাপতির দায়িত্ব পালন করেছেন, একমাত্র সভাপতি ছিলেন, যে দেশ থেকে ছিলেন, সভাপতি ছিলেন মানে এইটার বিডি থেকে একমাত্র মানে সাধারণ পরিষদের একমাত্র সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। ছিলেন কে? হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী। বিডি থেকে
সাধারণ পরিষদের একমাত্র সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী এবং একমাত্র নারী সভাপতি, এর প্রথম নারী সভাপতি। এখানের এই সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হচ্ছে বিজয় লাক্ষী পণ্ডিত। নারী সভাপতি এই সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি, তার নাম হলো বিজয় লক্ষ্মী পণ্ডিত। বিজয় লক্ষ্মী পণ্ডিত, বিজয় লক্ষ্মী পণ্ডিত, বিজয় লক্ষ্মী পণ্ডিত। তার বাড়ি হলো ভারতে। তার বাড়ি কোথায়? ভারতে। তার বাড়ি হচ্ছে ভারতে। তাহলে এই সাধারণ পরিষদের মেয়াদ 1 বছর। বিডি থেকে মানে বাংলাদেশ থেকে একমাত্র সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। একমাত্র সভাপতি কে ছিলেন? হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি 41তম অধিবেশনের সভাপতি ছিলেন। তিনি কিসের সভাপতি ছিলেন? এই হুমায়ুন রশিদ চৌধুরী 41তম অধিবেশনে ছিলেন, 41তম অধিবেশনের সভাপতি ছিলেন। আর 29তম অধিবেশনে কিন্তু বাংলাদেশ 1974 সালের 17ই অক্টোবর হচ্ছে 17ই সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ 29তম অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ কিন্তু মানে সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের কিন্তু সদস্যপদ লাভ করে এবং এই 41তম অধিবেশনে বাংলাদেশ থেকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন হুমায়ুন রশিদ চৌধুরী 41তম অধিবেশনে এবং সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত, যার বাড়ি হলো ভারতে। আর এই 1 বছরের এই সভাপতির যে মেয়াদ, এই মেয়াদ নিয়ে একটা ঝামেলা হয় কার সাথে জানো? সেটা হয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কিন্তু 2 বছর। এটা কিন্তু সভাপতি না, অস্থায়ী সদস্যদের মেয়াদ হয় 2 বছর, কিন্তু নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হয় আবার 1 মাস। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো যে ভাইয়া আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা জায়গা পড়বো, পড়ে শেষ করবো ইনশাআল্লাহ ক্লাস। স্যার আপনি এত পড়া মনে রাখছেন কেমনে? আচ্ছা, এটা হচ্ছে যে তোমাদেরও মনে থাকবে, তোমরা লিখো, তোমাদের মনে থাকবে, তোমরা শুধু লিখবা। আমি কেন লেখাই এই জন্য তোমাদের যেন মনে থাকে। ওকে, এখন আরেকটা প্রশ্ন খুবই আসে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার খুবই ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার প্রতি বছর, এটা লেখো, প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে। কি বসে? অধিবেশন বসে। এটুক মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট তথ্য। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার প্রতি বছর, মানে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের যে দ্বিতীয় মঙ্গলবারটা আসবে ওই দিন সাধারণ পরিষদের মানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসবেই, মাস্ট বসবে। তাহলে তোমরা আমাকে বলো তো 2025 সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার 2025 সালে কততম অধিবেশন বসবে? কততম? 2025 সালে সেপ্টেম্বর মাস তো চলছে, অগাস্ট সেপ্টেম্বর, তাহলে দ্বিতীয় মঙ্গলবার আসছে না? খুব ইম্পর্টেন্ট না? দ্বিতীয় মঙ্গলবার তো এই যে কিছুদিন পর। আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার। এই মঙ্গলবার তো চলে আসলো, প্রথম মঙ্গলবার তো গেল, সেপ্টেম্বর চলে গেল না? সেপ্টেম্বরের আজকে কয় তারিখ? বলো তো? সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার। তাহলে প্রথম সপ্তাহের মঙ্গলবার তো গেল, তাহলে 2025 সালে কততম অধিবেশন বাসতেছে? এই যে সামনের যে মঙ্গলবার আসতেছে সেই মঙ্গলবারে অধিবেশন আসবে এবং ডক্টর ইউনূস কিন্তু ওখানে যাবে। আমাদের 193টা দেশের প্রতিনিধিরা ওখানে যাবে এবং ওখানে কিন্তু একজন চেয়ারম্যান আছে যার কিন্তু হচ্ছে মেয়াদ 2 বছর। হ্যাঁ, এবার আমরা দেখি যে কে চেয়ারম্যান বা কে সভাপতিত্ব করে। তাহলে এই যে দ্বিতীয় মঙ্গলবার এবার বসবে 80তম অধিবেশন। কততম অধিবেশন বসতে যাচ্ছে? 80তম। 79তম অধিবেশন কিছুদিন মানে গত বছর হয়েছে, 80তম অধিবেশন বসবে। তাহলে আমরা 80তম অধিবেশনটা আমরা পড়ে ফেলবো।
এই ৮০তম অধিবেশন হওয়ার পর এটা আমরা সাম্প্রতিকে পড়বো। এটা কিসে পড়বো? এই ৮০তম অধিবেশনটা হচ্ছে যে ৮০তম অধিবেশনটা হচ্ছে যে আমরা কি সাম্প্রতিকে হয়তো পড়ে ফেলবো। এটা এখনো তো হয় নাই, আগে হোক অ্যান্ড দেন হচ্ছে এটা আমরা পড়ে ফেলবো। তাহলে আমার মনে হচ্ছে যে তোমরা এখান থেকে একটা ভালো একটা হচ্ছে ধারণা তোমরা পেয়েছো। তোমরা এখন আমি প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দিবা। সবাই শোনো, আমি কিন্তু আরো ইম্পর্টেন্ট জায়গায় যাব। আমি প্রশ্ন করব, তোমরা হচ্ছে একটু আমাকে উত্তরটা দাও। সেটা কি? সেটা হচ্ছে বলো তো, বাংলাদেশ কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে এবং বাংলাদেশ কত নম্বর সদস্য? জাতিসংঘের কত নম্বর সদস্য বাংলাদেশ ১৯৩টা দেশের মধ্যে, আর কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? আরে ৮০তম অধিবেশন তো নেক্সট মঙ্গলবার বসবে, কিন্তু আমি বলছি বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং কততম সদস্য হয় ১৮৩টা দেশের মধ্যে, ১৯৩টা দেশের মধ্যে। ৯ তারিখ হোক, সমস্যা নেই, সাম্প্রতিকের পরে আমরা পড়ে ফেলবো। তোমরা উত্তর দাও, তোমরা আগে উত্তর দাও। বাংলাদেশ কততম অধিবেশনে? ২৯তম অধিবেশনে, রাইট, সিনহা বলেছে। এবং হ্যাঁ, ১৩৬তম অধিবেশনে, রাইট, থ্যাংক ইউ। তাহলে তোমরা বলো তো মোট সদস্য তাহলে কয়টা? আমাকে উত্তর দাও, মোট সদস্য কয়টা জাতিসংঘের? রাইট, অনেকে ১৩৬ বলছো, আমি নামগুলো বলছি না। খুবই দারুণ, খুবই দারুণ, খুবই দারুণ, কারণ এই ইনফোগুলো আমাদের হচ্ছে ভালো মতো জানতে হবে। হু হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হুম, ১৯৩টা দেশ, রাইট, ১৯৩টা দেশ, ১৯৩টা দেশ। তোমরা এটাকে মনে রাখতে পেরেছো, থ্যাংক ইউ, এটা ভালো, মনে রাখতে পেরেছো, এটা ভালো। খুবই ইম্পর্টেন্ট। দেখো, সেটা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বা বাংলা এটাকে বলবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কি বলবো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওকে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বললাম, ওকে ফাইন। এখন ব্যাপারটা হচ্ছে, এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটার সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভায় এর মেইন অফিসটা আছে, এই জন্য বলা হয় সদর দপ্তর। বর্তমান যিনি প্রধান, তিনি হচ্ছে টেদ্রস আধনম। ওনাকে বলা হয় টেদ্রস আধনম বা টেডরস আধানম, এটা বলে। তো তোমরা মনে রাখো যে টেদ্রস আধনম। এবং এই জাতিসংঘের এটা কিন্তু একটা অঙ্গ সংস্থা। মানে অঙ্গ বলতে কি, মানে সহ অঙ্গ প্রতিষ্ঠান আর কি। সহ অঙ্গ প্রতিষ্ঠান অনেকগুলো আছে, তার মধ্যে এটা মেইন অঙ্গ। তো হচ্ছে জাতিসংঘের হচ্ছে যে কয়টা? 6টা, এটা আমি বলছি। আর সহযোগী প্রতিষ্ঠান যদি বলি জাতিসংঘের, সেটার মধ্যে হু পড়ে আর কি। এবং
এটা কেন দরকার? এটা সবার আগে দরকার, কারণ তোমরা নার্সিং এ পড়ো, ডাক্তারদের সাথে এটা একটা সম্পর্ক এবং হচ্ছে নার্সদের সাথে মানে চিকিৎসার সাথে তো এটা সম্পর্ক। সো এইটা তোমাদেরই তো জানতে হবে। সো এখান থেকেই প্রশ্ন এসেছে গতবার, আমি বারবার বলছি এখান থেকে প্রশ্ন হবে, প্রশ্ন এসেছে। প্রশ্ন কি এসেছিল? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আবারও বলতেছি এখান থেকে আবারও প্রশ্ন হবে। যেমন কি হবে? 7 এপ্রিল, দেখো 7 এপ্রিল 1948 সালে জাতিসংঘের এই হু প্রতিষ্ঠিত হয়, মানে সহযোগী সংস্থা। এই হু কেন প্রতিষ্ঠিত হয়েছিল 7 এপ্রিল 1948 সালে? এটা জানার দরকার নেই, কিন্তু 7 এপ্রিল যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল এই জন্য 7 এপ্রিলকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস, কারণ হুর সাথে এই তারিখটা জড়িত। তাহলে মনে রাখবো বিশ্ব স্বাস্থ্য দিবসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমার জন্য কি দিবস ইম্পর্টেন্ট? 7 এপ্রিল ইম্পর্টেন্ট। তোমার জন্য 26শে মার্চ স্বাধীনতা দিবস, হ্যাঁ, এইটার থেকেও তোমাদের জন্য 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষার সাথে, তোমাদের জব ডেসক্রিপশনের সাথে, তোমাদের জবের সাথে, তোমাদের নার্সিং স্টুডেন্টদের সাথে এটা যায়। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এই কয়টা তথ্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর একটা তথ্য কি, বাংলাদেশ এটার সদস্যপদ কবে পাইছে? বিডি, বিডি এই হুয়ের সদস্য পাইছে। বিডি, বিডি সদস্য পায় কবে তোমরা আমাকে জানো তো? বিডি এর সদস্য পায় কবে? বিডি 1973 সালে এর সদস্যপদ পায়। 73 সালে সদস্য হয়, সদস্য হয়। কার সদস্য হয়? এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হয়। এবং বলো তো বিডি কততম সদস্য? বিডি কততম সদস্য আমাকে বলো। না এটা আসবে না, বিডি কততম সদস্য আসবে না। বলো যে এর সদস্য কয়টা? বিডি এখানে কততম সদস্য, এটা আসবে না। বলো যে হু এর সদস্য কয়টা? এই হু এর সদস্য কয়টা? গোটা পৃথিবীব্যাপী এই হু এর সদস্য কয়টা আমাকে একটু জানাও তো। গোটা পৃথিবীব্যাপী হু এর সদস্য কয়টা আমাকে একটু জানাও তো। 194টাই সদস্য, 94টি দেশ, 194টি দেশ হচ্ছে এই হু এর সদস্য। বাংলাদেশ সদস্য হয় 173 সালে। বাংলাদেশ 1973 সালে বাংলাদেশ এটির সদস্য হয়। হু এর সদস্য 194টা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। প্রধান যিনি যার নাম, তার নাম হলো যে তেদ্রোস আধনম। প্রতিষ্ঠা হয় 7 এপ্রিল 1948। এই জন্য 7 এপ্রিলকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। বুঝছো? তাহলে এইটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। এই হু আফ্রিকাকে পোলিও, এটা আসবে না, পরীক্ষা আসবে না, বাদ দাও। আচ্ছা 194টি, 194টি, 96টি না তো? রাইট, 194টি। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো আমাকে বলো তো। আমি 2-3টা প্রশ্ন করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি করব। তোমরা আমি 2-3টা প্রশ্ন করব, তোমার ক্লাসটি কেমন লাগলো আমাকে একটু জানাও। কোনো প্রশ্নের কোনো প্রবলেম আছে কিনা জানাও, যে ভাইয়া বুঝি নাই এই জায়গাটা। আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদের দেখিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তোমাদের জন্য মাস্ট পঠনযোগ্য, পড়তেই হবে। এবং জাতিসংঘের যে তথ্যগুলো দিচ্ছে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় আসবে। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা আমাকে জানাও। তার আগে আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের এই যে কোর্সটি, মানে আমাদের এখন যে কোর্সগুলো চলছে সেটি হচ্ছে যে আমাদের ফুল কোর্স কিন্তু চলছে। আমি বলছি যে ফার্স্ট টাইমার নার্সিং ফুল কোর্স 2025, সেটা বলেছে বেটার দেন অফলাইন। অফলাইনে ভর্তি হইও না কোথাও, তার থেকে এখানে ভর্তি হও, এই সুবিধাগুলো পাবা। 150টি প্লাস জুম লাইভ ক্লাস, 170টি প্লাস এক্সাম ও মডেল টেস্ট, এবং 11টি প্রিন্টেড বই তোমরা পাবা। এবং এখন যদি তোমরা যোগাযোগ করো আরো হয়তো এই সুবিধাগুলো পাবা। সুতরাং দ্রুত ভর্তি হয়ে যাও এবং দ্রুত নার্সিং প্রিপারেশন সাথে নাও। কার সাথে নাও? বিব্রেইনারের সাথে নাও। এবং আমরা যারা এখানে আছি সবাই, আমি বলবো সবাই অভিজ্ঞ টিচার, এবং খুবই দারুণ তোমাদের পঠন এবং পাঠ হবে। তোমরা এখান থেকে হচ্ছে অনেকভাবে বেনিফিশিয়ারি হবা। ওকে, সুপার সুপার, অনেক ভালো লেগেছে। সুপার সুপার কে বললো? সিদ্ধাতুল, থ্যাংক ইউ। লিপু মজুমদার, অনেক ভালো লেগেছে। আর জিনা, সে বলেছে শেষ নাকি? শেষ। তোমরা সবাই ভালো থাকবা। পরবর্তীতে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে, তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং দ্রুত, একদম দ্রুত হচ্ছে তোমরা বিব্রেইনারের সঙ্গী হয়ে যাও, ভর্তি হয়ে যাও। তোমাদের কিন্তু এখানে ভর্তি হলে তোমরা অনেকভাবে বেনিফিশিয়ারি হবা এবং তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। সবাইকে আবার শুভকামনা। আল্লাহ হাফেজ।